এই তুই স্যারের সাথে এভাবে ব্যবহার করিস কেন? মনে হয় তুই স্যারের প্রেমিকা। আরে ঠিকই তো বলেছিস, প্রেমিকাই তো। আর তুই জানিস না স্যারকে আমি সেই কবে থেকে ভালোবাসি। জানবো না কেন, জানি তো। কিন্তু তুই ডাইরেক্টলি স্যারকে প্রপোজ না করে এভাবে ফাজলামো করিস কেন? স্যার তো অনেক ভদ্র, তাই একটু একটু মজা নিতে আলাদা ভালো লাগে। মজা নিতে থাক, আর যেদিন স্যার বিয়ে করে ফেলবে সেদিন প্রপোজ করিস, কেমন? ওই চুপ কর। এরকম কিছু হলে ওই ভদ্র স্যারকে কুচি কুচি করে কেটে নদীতে ভাসায় দেব। ওই সামনে দেখ, স্যার ক্লাসে ঢুকেছেন। এই বলে রিয়া আর নিশু দাঁড়িয়ে যায়, সবার সাথে স্যারকে সম্মান জানায়। এত সময় কথা হচ্ছিল রিয়া আর নিশুর মাঝে। নিশু এই কলেজের প্রিন্সিপালের মেয়ে, দেখতেও পরীদের মতো। জুনিয়র সিনিয়র অনেক ছেলের ক্রাশ হয়ে আছে এই নিশু, কিন্তু কাউকে পাত্তাই দেয় না। আর এতক্ষণ যে স্যারের কথা হচ্ছে সে হলো নিশাত। নিশাত হচ্ছে ইউনিভার্সিটির নতুন টিচার, আর মাসখানেক ধরে নিশুদের ভার্সিটিতে ইংলিশ বিষয়টি নিয়ে পড়ায়। দেখতেও অসম্ভব সুন্দর, যাকে হ্যান্ডসাম বলে আর কি, আর অসম্ভব ভদ্র। নিশাত যেদিন প্রথম ভার্সিটিতে আসে সেদিনে অনেক মেয়ে ওর উপর ক্রাশ খায়, কিন্তু ইতি ওদের সবার আগে। আর এদিকে নিশাদের আব্বু আর নিশুর আব্বু ফ্রেন্ড, তাই নিশাত নিশুকে ইংলিশে প্রাইভেটে পড়ায়, তবে তা ওদের বাসায় গিয়ে। এটা নিশাদের আব্বুর অর্ডার। এদিকে নিশাত প্রতিদিন ক্লাসে ঢুকেই প্রথমে দেখে নেয় নিশু কোন বেঞ্চে বসা, কারণ নিশু যদি সামনে বসে তাহলে নিশাতকে আর পড়াতে দেয় না। কিন্তু নিশাতেরও কপাল খারাপ, কারণ নিশু সবার আগের বেঞ্চেই বসে। নিশাত সবাইকে হাই হ্যালো বলে যেই না নিশুর দিকে তাকায়, তখনই নিশু নিশাতকে চোখ মারল। সবার সামনে নিশুর চোখ মারা দেখে নিশাত বেচারা ভ্যাবা চেকা খেয়ে যায়। তবে এটা নিশুর প্রতিদিনের রুটিনের একটা পার্ট মাত্র। হায় আল্লাহ, এই ফাজিল ছাত্রীটা মনে হয় আমাকে দুনিয়া থেকে উঠাইতে চাইছে। এই বান্দর মেয়ে কেমনে হয় ওর বাবা মাই ভালো জানে। নিশাত মনে মনে কথাগুলো বলে বইটা বের করে পড়াতে লাগলো। সবার দিকে চেয়ে বোঝাতে লাগে আজকের বিষয়টা, তাই নিশুর দিকেও তাকাবে, এটা স্বাভাবিক। নিশাত যতবারই নিশুর দিকে তাকায় দেখে ওই মেয়েটা তার দিকে হা করে তাকিয়ে আছে। নিশাত দীর্ঘ সময় পাঠটা বুঝিয়ে সবার দিকে প্রশ্ন ছুড়ল, কেউ কি কোনো অংশ বুঝতে হিমশিম খাচ্ছ বা একটু বুঝো নাই? যেই না নিশাত প্রশ্নটা করলো অমনি নিশুর সাথে সাথে লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। স্যার, আমি না কিচ্ছুটি বুঝিনি, আমাকে কি একটু বুঝিয়ে দেওয়া যেতে পারে? ও, এটা তো স্বাভাবিক, সবাই বুঝবে কিন্তু তুমি বুঝবে না। দেখাও কোনটা বুঝোনি। স্যার, আমি না ট্যাগ কোয়েশ্চেন বুঝিনি। তুমি এই ক্লাসের তো? জি স্যার, আমি তো আপনারই স্টুডেন্ট আর এই ক্লাসেরই। তাহলে আমি যে এখনো ট্যাগ কোশ্চেন পড়াইনি, মডিফায়ার সম্পর্কে আলোচনা করেছি, তা কি দেখো নাই? হায় হায়, স্যার কেমন ভাবে দেখতে লাগলাম, কি যে পড়াচ্ছেন তাই খেয়াল করলাম না। এখন বাঁচি কি করে? আসলে হয়েছে কি স্যার, গতকাল রাতে আপনি তো আমার ট্যাগ কোয়েশ্চেনের নিয়ম পড়িয়েছিলেন, কিন্তু আমার মাথায় ঢোকেনি, তাই এখন যদি একটু বুঝিয়ে দিতেন। চুপ, একটা কথা বলবে না। এটা কি তোমার বাসা? যা মন চাই তাই বলবে। বাসার পড়া এখানে টেনে বাকি সবার টাইম নষ্ট কেন করছো? যাও এই ক্লাস থেকে। নেক্সট টাইম এমন হলে ভার্সিটি আসা অফ করে দিব। না না স্যার, এটা করবেন না। ভার্সিটিতে না আসলে আপনাকে তো আর দেখতে পারবো না। কি বললে তুমি? কই, কিছু তো বলিনি। আমি শুনেছি। এখন কথা না বাড়িয়ে ক্লাস থেকে বের হও, না হলে শাস্তিটা আরো করা হবে। বলছিলাম কি স্যার, আর এমন হবে না, ক্লাস থেকে না যাই প্লিজ। ওই মেয়ে, ওই তোমার সমস্যা কি? হ্যাঁ, এমনভাবে কথা বলছো যেন আমি তোমার স্বামী। যাও ক্লাস থেকে বেরিয়ে। নিশু বাধ্য হয়ে ক্লাস থেকে বের হতে লাগে। গাল দুটো ফুলিয়ে পুরো লাউয়ের মতো বানিয়ে ফেলেছে। মনে হচ্ছে যদি নিশাতকে যদি সামনে পায়, লবণ না দিয়েও স্বাধীনভাবে খেয়ে ফেলবে। ওই বেটা স্যার, আমাকে সবার সামনে এত অপমান করার ফলটা কিন্তু ভালো হবে না। তুই বেটা জানিস আমি তোর সাথে ফাজলামো করি, তাহলে কেন সবার সামনে এভাবে কথা শোনালি? আজ বের হয়ে বাসায় কিভাবে যাস তা দেখে নিব। নিশু বিড়বিড় করে কথাগুলো বলছে আর সামনে অগ্রসর হচ্ছে। ভার্সিটিতে থাকা বটতলায় এসে নিশাদের উপর ইচ্ছে মতো গালি ছুটছে সে। এদিকে নিশাদ ক্লাসটা আরামসে করাচ্ছে, কারণ নিশু নামের ফাজিল মেয়েটা এখন যে ক্লাসে নেই। শেষমেশ নিশাদ ক্লাসটা করিয়ে বের হয়ে অফিসে চলে যায়। রিয়া ক্লাস করে নিশুকে খুঁজতে খুঁজতে বটতলায় চলে আসে। এসে দেখে নিশু এমন ভাবে বিড়বিড় করছে যেন মুখটা বন্ধই হচ্ছে না। ওই তুই এত বক বক করিস কেন? হ্যাঁ, কেন করে তুই জানিস না? দেখলি না ওই ভদ্র টিচারটা কিভাবে আমায় অপমান করলো? এতে স্যারের কি দোষ? তুই তো ক্লাসে অমনোযোগী ছিলি, তাই বকা দিছে। ওই দেখ, তুই
তুই এর পক্ষ নিস না কিন্তু, না হলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। মানে তুই স্যারের অবস্থা খারাপ করতে যাচ্ছিস? ওই কালো বানর, সরি, ও সুন্দর বানর, জলহস্তি, লেজ কাটা শেয়াল, হনুমান, আর মনে হচ্ছে না। ওই বেটাকে আজ এমন শিক্ষা দিব, নিশু কি জিনিস তা চিনিয়ে ফেলবো। হায় আল্লাহ, তুই স্যারের উপর এত ডিগ্রি দিচ্ছিস কেন? এগুলোর আকিকা কি তুই দিবি? রিয়া, মজা নিস না। আজ ওই টিচারকে আমি শিক্ষা দিতে চাই, আর বাসায় পড়ানোর সময় যাতে সরি বলে এর ব্যবস্থা করতে হবে। তো আইডিয়া কি একটু বলবি তো নাকি? আরে তোকে বলবো, তোর গলায় তো আর কিছু হজম হয় না, তুই শুধু আমার সাথে চল। এই বলে নিশু রিয়াকে নিয়ে অফিস কক্ষের সামনে যায়। যখন বুঝতে পারলো নিশাদ বের হচ্ছে, তখন নিশু এক বালতি পানি দরজার সম্মুখে ঢেলে দেয়। ইস, আজ তো মনে হয় ব্যাটা শেষ। কোমর নিয়ে যে কয়দিন বিছানায় থাকে আল্লাহই জানে। কথাটা ভেবে ইতি নিজে নিজে লুঙ্গি ড্যান্স দিতে লাগলো। ওই যে বলে না, কারো জন্য গর্ত খনন করো, না ওই গর্ত তুমিই যাবে। কথাটা পুরোই সঠিক। নিশু খুশিতে নাচতে নাচতে ওই ফেলা পানির উপরে চলে যায়। পানি থাকায় ফ্লোরটা এতটা স্লিপার হয়ে যায়, নিশু আর দাঁড়াতেই পারছিল না। পড়ে যাচ্ছে এমন একটা অবস্থা। কিন্তু বেশি সময় এভাবে থাকতে পারলো না, ঠাস করে ফ্লোরে পড়ে গেল। আর ঠিক তখনই নিশাদ অফিস থেকে অন্য ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। যেই না বাইরে আসলো, সামনে তাকে হাসি আর চেপে রাখতে পারলো না, হু হু করে হেসে উঠলো। নিশাদের এরকম হাসির শব্দ শুনে প্রিন্সিপাল সাথে সাথে বেরিয়ে এলেন। নিজের মেয়েকে এরকম অবস্থায় দেখে অনেক রাগ উঠে গেল তার মাথায়। নিজেকে শান্ত রেখে বলতে লাগলেন, এটা কি তোমার বাসা যে যা ইচ্ছে তাই করবে? সরি আব্বু। চুপ, একদম চুপ। এখানে পানি ফেলেছে কে? হ্যাঁ, আমি না আব্বু, হয়তো অন্য কেউ ফেলেছে। আমি তা খেয়াল না করে হাঁটতে গিয়ে স্লিপ করে পড়ে যাই। না আঙ্কেল, তা মনে হয় না। ওই যে নিশুর পিছনে বালতি দেখুন, মনে হয় ওই এই কাণ্ডটি করেছে। দিল রে আমার বাস ঢুকিয়ে। এসেছিলাম ওর কোমরটা ঢিলা করতে, এখন তো দেখে নিজের কোমর তো গেল, তাতে আব্বুর কথাও শুনতে হচ্ছে। ওই ব্যাটারে যে আজ কি করবো, ইস, আইডিয়াও তো ভেবে পাচ্ছি না। আমি জানতাম এটা ওরই কাজ হবে। যত দিন যাচ্ছে তুই তত শয়তান হচ্ছিস। হ্যাঁ, একটু কি কমন সেন্স তৈরি হয়নি? সরি আব্বু, আর হবে না। যদি আর কোনোদিন এরকম কোনো কাণ্ড দেখি তাহলে এখানে আসা অফ করে দেবো। এখন যা, বাসায় যা তাড়াতাড়ি। নিশাদ তো নিশুকে কথা শুনিয়ে হাসতে হাসতে শেষ। নিশাদের হাসি দেখে নিশুর রাগটা চরম পর্যায়ে উঠে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিশাদের উদ্দেশ্যে এগুতে লাগলো। যেই না পা বাড়ায়, আম্মু গো বলে আবার স্লিপ খেয়ে নিচে পড়ে যায়। নিশাদ বেচারা হাসি যেন আর থামাতেই পারছে না, হেসে হেসে চলে যায় পরের ক্লাস নিতে। নিশুর রাগটা যেন সপ্তম আকাশে ওঠানামা করছে। কোনো মতো এখান থেকে কেটে পড়লো, চলে আসে আবার ওই বটতলায়। ওই তোর কাপড় খারাপ, আর তুই বাসায় না গিয়ে এখানে আবার আসলি কেন? যত সময় ওই স্যার ব্যাটার কিছু করতে না পারছি, ততক্ষণ বাসায় যাব না। এখনো শখ মেটেনি? দেখলি না কিভাবে নিজের প্ল্যানে নিজেই ফেসেছিস? এখন আর ওসব প্ল্যান করব না। ওর গাড়িটার এমন অবস্থা করব যাতে বাসায় যাওয়ার নামটাই ভুলে যায়। দেখ, এটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু। যদি এবারও ধরা পড়িস তাহলে তো তুই শেষ হয়ে যাবি। না, এখন আর শেষ হব না, তুই দেখে নিস। এই বলেই নিশু সেই আগের মতো রিয়াকে নিয়ে চলে আসে নিশাদের কারের কাছে। এখন কি করবি? গল্পে গল্পে ছবিতে দেখতাম নায়িকারা নায়কের গাড়ির চাকার বাতাস ছেড়ে দেয়, কিন্তু আমি ওইসব কপি করব না। তাহলে তুই কি করবি? কি আর নতুন আইডিয়া কাজে লাগাবো। যেমন ধর লাঠি দিয়ে ওর গাড়ির সামনের গ্লাসটা ভেঙে চুরমার করে ফেলবো। কি 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 না? হ্যাঁ, তুই শুধু দেখ ওই নিশুকে বকা খাওয়ানোর ফল। এই বলেই নিশু কোথা থেকে একটা হকি স্টিক নিয়ে আসে। এই দেখ হকি স্টিক, বেচারা ভদ্র টিচার আজ তো শেষ হয়ে যাবে। এই বলে হকি স্টিক দিয়ে গাড়ির গ্লাসে আঘাত করতে উপরে তুলো। হকি স্টিকটা উপরে এনে নিচে যেই না বাড়ি মারবে, তখন যেন তার হাতের স্টিকটা নামছেই না। আর মনে হচ্ছে কে যেন খুব শক্ত করে ধরে রেখেছে। নিশু বারবার টানতে লাগে, কিন্তু উপর থেকে নিচের দিকে নামাতেই পারছে না। আর কোনো উপায় না পেয়ে পেছন ফিরে দেখে নিশাদ তার হকি স্টিকটা সেই রকম ভাবে ধরে আছে। বেচারি নিশুর অবস্থা তো যায়, ভয়ে মাটির ভেতর ঢুকে যাচ্ছে এমন অবস্থা।
স্যার আপনি এখানে? তুমি আমার গাড়ির গ্লাস ভেঙে চুরমার করবে আর আমি তা না দেখে কি করে থাকি বলো? আসলে স্যার হয়েছে কি, আপনার গাড়ির গ্লাসটা শক্ত না নরম তা দেখার জন্য এই প্ল্যানটা করলাম আর কি। ও তাই বুঝি। কিন্তু কিছুক্ষণ আগে কে যেন বলল আমার উপর রিভেঞ্জ নিতে চাচ্ছে। শালা বাদর, সব কিছু যখন শুনেই গেছিস তাহলে জিজ্ঞাসা করছিস কেন? কি বললা তুমি? আমি বাদর আর তুমি তুই টুকারি করতেছো? দাঁড়াও, আজ তোমার ভালো একটা ব্যবস্থা করতেই হবে। ওই বেটা ভদ্র টিচার, তোর যা মন চায় কর, সমস্যা নেই, কিন্তু এই নিশুর সাথে লাগার ফলটা কিন্তু তোর ভালো হবে না, মনে রাখিস। এই মেয়ে, তুমি তোমার শিক্ষকের সাথে এমন ব্যবহার কেন করছো? এত বড় হওয়ার পরও শিখো নাই কিভাবে কথা বলতে হয়? না, শিখি নাই, তোর কাছ থেকে শিখবো। আর তুমি আমার টিচার না, আমার স্বামী, মনে থাকে জানো। কি? কি না গো, হ্যাঁ, আজ থেকে তোমার উপর আমি স্বামীর অধিকার খাটাবো। এই বলে ও চলে গেল। আল্লাহ, এটা মেয়ে না আর কিছু। বাকি স্যার ম্যাডাম রেখে কেন যে আমার পিছনে লাগে আল্লাহই ভালো জানেন। সন্ধ্যার সময় নিশাত নিশুকে পড়ানোর জন্য আসতেছে। রাস্তা অনেক জ্যাম, তাই আসতে ওর লেট হচ্ছে। অবশেষে 20 মিনিটের মতো লেট করে চলে এলো। কলিং বেলটা বাজানোর আগেই নিশু দরজাটা খুলে দিল। আজ তো দেরি কেন? রাস্তায় প্রচুর জ্যাম ছিল তাই। জ্যাম ছিল না, কোনো মেয়েকে নিয়ে ঘুরতেছিলা? জ্যাম ছিল বললাম তো। আর আমি মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়াবো কি না বেড়াবো এটা আমার কাজ, এতে তোমাকে কৈফিয়ত দিতে হবে না। দিতে হবে না। যেই মাত্র নিশাত না বললো, নিশু সাথে সাথে ওর গালে চুমু দিয়ে দেয়। নিশাত হা হয়ে গেল। এভাবে হা করে আছেন কেন? মশা ঢুকে যাবে তো। তুমি আমার গালে চুমু দিলে কেন? ওমা, জামাইকে চুমু দিব না তো কাকে দিব? দেখো নিশু, তুমি কিন্তু সবকিছু বেশি বাড়াবাড়ি করছো। শর্ট বে, খেলা তো মাত্র শুরু, খেলা তো এখনো অনেক বাকি। আন্টি আঙ্কেল কই? ওনাদের দেখছি না যে। আব্বু আমার নানুদের বাড়ি গেছে, আস্তে আস্তে রাত হবে। এই বলে নিশু এক শয়তানি হাসি দেয়। হায় আল্লাহ, তাহলে তো আমি শেষ। শেষ কিনা জানি না, তবে আমাকে বকা খাওয়ানোর প্রতিশোধ নিয়ে ছাড়বো। বলছিলাম কি নিশু, আমি আজ যাই, কাল আসি, কেমন? খবরদার এ কথা যেন না শুনি। চলুন আমার সাথে। এই বলে নিশাদের হাত ধরে ওর রিডিং রুমে নিয়ে যায়। দুজনেই টেবিলে বসা। নিশাদের হাত পা কাঁপছে, না জানি কখন কি করে বসে ফাসিলটা। আজ না বললে মডিফাইয়ের কোনো নিয়ম যেন বুঝো নাই, ওইটা বের করো তো। স্যার, একটা রিকোয়েস্ট রাখবেন? কি? যদি আজ না পড়ি আমার কাছে এসে বসতেন, দুজনে একসাথে বসে গল্প করতাম, তাহলে খুব ভালো হতো, তাই না? চুপ, কাল বাদ পরশু ফাইনাল পরীক্ষা আর এখন গল্প করতে মন চাচ্ছে? বই বের করো তাড়াতাড়ি। নিশু বইটা বের করে আর মডিফাইয়ের নিয়ম লেখা নোটটাও বের করে সামনে রাখে। তবে বইগুলো রাখার সময় টেবিলের নিচে পা দিয়ে নিশাদকে খোঁচা মারে। এই তুমি এভাবে খোঁচা মারলে কেন? কিভাবে? এই বলে আবার খোঁচা দেয়। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। এই বলে নিশাদ নিজের পাটা সরিয়ে ফেলে। নিশাদ নোটটা হাতে নিয়ে নিশুকে বোঝাতে লাগে, আর বেচারি নিশু ক্রাশকে সামনে রেখে কিভাবে পড়বে বলুন তো। সেও বোকাদের মতো করে নিশাদের দিকে তাকিয়ে আছে। ওই মেয়ে, তোমাকে আমি বোঝাচ্ছি আর তুমি আমার দিকে চেয়ে আছো কেন? পরে তো ক্লাসে গিয়ে ঢোল বাজাবে। কে শুনে কার কথা? একটু নড়ে চড়ে আবারও নিশাদের দিকে তাকিয়ে রইল। স্যার, আপনাকে এইভাবে দেখে দেখে আমার সারাটা জীবন পার করতে চাই। কেন যে আপনাকে দেখলে আলাদা অনুভূতি হয় তা শুধু আল্লাহই জানে। আমি কি এখানে লাইলা মজনুর গল্প করছি যে আমাকে এগুলো শোনাচ্ছ? স্যার, আপনি লায়লা মজনুরে চেনেন? বাহ, তাহলে আপনিও চান ওদের মতো প্রেম করতে, তাই না? ইসরে আল্লাহ, মেয়েটারে কি দিয়ে যে বানাইছে আল্লাহই জানে। মনে হয় স্যার কাদা মাটি না দিয়ে বেলে মাটি আর দোআঁশ মাটি দিয়ে বানাইছেন। ওই মেয়ে, তোমার মুখে ব্যথা হয় না? এত বকবক কিভাবে করো? হ্যাঁ, আমি বকবক কই করলাম? আল্লাহ মুখ দিছে কথা বলার জন্য, তাহলে মুখটা বন্ধ রাখি কি করে? আমি কি তোমাকে বলছি অফ করতে? শুধু আমার সাথে কথাটা একটু কম বললেই চলবে। এই বলে নিশাদ আবার পড়ানো শুরু করে, কিন্তু নিশুর মাথায় শুধু দুষ্টুমির আইডিয়াগুলো ঘুরঘুর করছে। স্যার, ওই যে দেখেন আব্বু আম্মু আসছে। নিশুর কথা অনুযায়ী যেই না নিশাদ অন্যদিকে তাকায়, তখনই গালে চুমু মতো কি যেন অনুভব করে। নিশু সুযোগ বুঝে ওর গালে চুমুই দিয়ে দেয়। এটা কি করলে? আঙ্কেল আন্টি কই আর এইভাবে আমাকে চুমু দিলে কেন? আমার মন চাইছে। কেন, তুমি খুশি হওনি? আচ্ছা তাহলে কিস করি, কেমন? ইচ্ছে করছে তোমার হাত পাগুলো ভেঙে হাতে ধরিয়ে দিতে। তাহলে তো আরো ভালো হবে। কিভাবে? যদি আমার হাত পা ভাঙেন তাহলে আমাকে বিয়ে করতে হবে, আর যদি বিয়ে করেন তাহলেই বুঝতেই পারছেন আমাকে সারা জীবন কোলে নিয়ে ঘুরতে হবে।
ইস, ভাবতেই কি পরিমাণ ভালো লাগছে। আমার বয়ে গেছে তোমার মতো আটার বস্তাকে কোলে নিতে, আর বিয়ে করা তো দূরের কথা। কি বললেন আপনি? আমি আটার বস্তা, তাই না? এই বলে নিশু নিজ চেয়ার ছেড়ে নিশাদের দিকে এগোতে লাগে। না না, তুমি আটার বস্তা না, তুমি চালের বস্তা। কি? হায় আল্লাহ, আমি এসব কি বলি? আল্লাহ গো, আমার ইজ্জতটা বাঁচাও। ওই চুপ করেন, বেশি চিল্লানি দিলে না আমিও চিল্লানি দিয়ে বলবো তুমি আমায় রেপ করেছো। হায় হায়, কি বলো? জি, যদি বেশি চিল্লাচিল্লি করছেন তাহলে আমি লোকজন জড়ো করে বলবো তুমি আমার রেপ করেছো। আর যদি লোকজন তোমাকে সামনে পায় তাহলে বুঝতেই পারছো কি হতে পারে। এমন গণধোলাই দেবে মাস্টারই বের করে ছাড়বে। এই না না, তুমি এমন করতে পারো না। তুমি অনেক ভালো ছাত্রী, দেখতে অনেক সুন্দর, পুরো পরীদের মতো। তুমি কি করে এসব করতে পারো বলো? ও মা, আপনি পাম দেওয়া শিখলেন কবে? আর পামটাও আমার সাথে মানায়, তাই না গো? কি গো, সুন্দর করে কথা বলো। ও আবার ব্যাটাগিরি। আচ্ছা বসেন, আমি লোকজন নিয়ে আসি আর বলবো তুমি আমার সাথে ইয়ে করেছো। এই ভেবে নিশাদ চুপি চুপি দরজার কাছে চলে আসে। ও আল্লাহ, তুমি আমারে কোন চিপায় ঢেলে দিলে? যেসব কাজ করার কল্পনাও করি না, ওই মেয়েটা আমার উপর ওইসব কাজের ডিগ্রি বসিয়ে দিচ্ছে। না না, তা হতে পারে না, তার আগে আমি পালাই। যেই না বাইরে পা দেবে সামনে তাকিয়ে দেখে নিশু কফির মগ নিয়ে আসছে। পালাচ্ছেন কেন? আমি তো লোকজন ডাকতে যাইনি, আমার জামাইয়ের জন্য কফি আনতে গেছিলাম। আচ্ছা সমস্যা নেই, আপনি পা বাড়ান আর আমি চিৎকার দিয়ে মানুষ জড়ো করি। এই না না, আমি এই তো রুমে যাচ্ছি, তোমার হাতের কফিটা খাবো আর পড়াবে, কেমন? জি হ্যাঁ, তাই করুন। এই বলে নিশাদ আবারও নিশুকে পড়াতে লাগে। ও হ্যাঁ, খাচ্ছি। এই বলে নিশাদ কফির মগটা হাতে নিয়ে খেতে লাগে। খাও খাও খাও, খেতে থাকো। নিশুর সাথে পাঙ্গা, তাই না? দেখো মজা। নিশাদ 2-3 বার মুখে দেওয়ার পর ও জিহ্বায় এতটা ঝাল লাগে যে চোখের পানি মুহূর্তেই বেরিয়ে পড়ে, এমনকি জিহ্বা দিয়ে লালা পড়তে লাগে। ঝালে চারদিকে পানি খুঁজতে লাগে। কেমন লাগে দেখো, সবার সামনে আমাকে বকা দিয়েছে, আব্বুরে দিয়েও বকা খাওয়াইছো, এখন দেখ কেমন লাগে। মুখের ঝালে নিশাদ কোনো কথাই বলতে পারছে না, শুধু পানিই খুঁজছে। এভাবে কিছু সময় পানি খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও পানি পেল না। নিশু পানি এনে দেওয়া তো দূরের কথা, শুধু হেসেই যাচ্ছে। এভাবে কিছু সময় পার হওয়ার পর নিশাদের জিহ্বার ঝালটা যেন সরছেই না, চোখের পানি অনবরত ঝরছে। নিশাদের চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি দেখে নিশুর বুকটা কেমন যেন কেঁপে উঠল। নিজের মনে যেন কে আঘাত করেছে এমন অনুভূতি হতে লাগে। নিশু পা এগিয়ে গিয়ে নিশাদের গাল মুখে হাত বুলাতে লাগে, নিজেও পানি খুঁজতে লাগে, কিন্তু রুমে কোথাও পানি পাচ্ছে না। নিশু, পানি দাও। আর কিচ্ছু বলতে যাবে তার আগেই নিশু নিজের ঠোঁটগুলো নিশাদের ঠোঁটে ডুবিয়ে দেয়। নিশাদের ঠোঁটগুলো এমন ভাবে চুষতে লাগে যেন সব ঝাল তুলেই ছাড়বে। মিনিট খানেক পর নিশাদের ঠোঁটগুলোকে মুক্তি দেয় নিশু, সব ঝাল নিমেষে মাটি করে দিল। নিশু লজ্জা মাখা মুখ বানিয়ে নিচের দিকে চেয়ে আছে। সেই দিন নিশাদার কোনো কথা না বলে বাসায় চলে আসে। পরের দিন ভার্সিটির বটতলায় বসে বসে নিশু কি যেন ভাবছিল। ঠিক সেই সময় রিয়ার আগমন। কিরে, এত কিসের ভাবনায় লিপ্ত? তুই জানিস না আমার একটাই ভাবনা, আর তা হলো ওই ভদ্র টিচারটাকে আপন করে পাওয়া। তা তো জানি, কিন্তু আজ ভাবনাটা একটু গভীর মনে হচ্ছে, তাই বললাম আর কি। জানিস রিয়া, কালকে না স্যারকে লিপ কিস করি প্রায় মিনিটের মতো। হাই হাই, তুই এইসব বলিস কি? ওই তুই তো অবাক হচ্ছিস কেন? আমি আমার জামাইকে তো কিস করব, তাই না? তুই পাগল হয়েছিস? স্যার কি তোকে ভালোবাসেন যে তোকে বিয়ে করবেন? যে হারে জামাই জামাই বলছিস, মনে হচ্ছে তুই জোর করে স্যারকে বিয়ে করবি। দরকার হলে তাই করব, কিন্তু তার আগে দেখি ভদ্র টিচারটাকে ভালোবাসায় জড়াতে পারি কিনা। কি করে পারবি? তোর মাথায় তো সবসময় শয়তানি বুদ্ধি থাকে। কাউকে ইমপ্রেস করতে হলে ওর চোখে নিজেকে ভালো সাজানো দরকার। আর তুই কি করিস? স্যারের চোখে নিজেকে সবসময় ফাজিল বানিয়ে রাখছিস। ও মা, তোর মাথায় এত ভালো বুদ্ধি কোথা থেকে আসলো? হ্যাঁ, আমি তা তো ভুলেই গেছি। চল তাহলে ওই বেটা ভদ্র টিচারকে আজ ইমপ্রেস করেই ছাড়বো। কিন্তু কিভাবে? তোর নামের সাথে তো সব খারাপ কাজের বড় বড় ডিগ্রি লাগানো আছে। তা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না, তুই শুধু চল আমার সাথে। এই বলে নিশু রিয়াকে ভার্সিটির গেটের সামনে নিয়ে যায়। নিশাদ রেডি হয়ে আব্বু আম্মুর সাথে ব্রেকফাস্টটা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়।
ভার্সিটি পৌঁছে যেই গেট দিয়ে ঢুকতে যাবে তখন দেখতে পায় কিছু ছেলে এক বৃদ্ধ লোককে বকাবকি করছে। নিশাদ এরকম অন্যায় দেখে গাড়িটা সাইডে রেখে নামতে লাগে। যেই না ছেলেগুলো সামনে যায় তখন ওর চোখগুলো যেন চড়ক গাছে উঠে যায়। নিশাদ সামনে তাকিয়ে দেখে নিশু বৃদ্ধ লোকটিকে ধরে আছে আর ছেলেগুলোর সাথে তর্ক করছে। এক পর্যায়ে একটা ছেলের উপর হাতও তুললো। তা দেখে বাকি ছেলেগুলো পালিয়ে গেল। ও আল্লাহ, আমি এ কি দেখি? সত্যি না কোনো স্বপ্ন? যেই মেয়ে বৃদ্ধাদের দেখতে পারে না তাদের উপর রাগারাগি করে, আর আজ সেই ফাজিল মেয়েটা এই বৃদ্ধ লোকের হেল্প করলো। ভালোই তো, খুব ভালো। আর আমিও না শুধু শুধু মেয়েটাকে ফাজিল বলি। ধ্যাত। নিশাদ কথাগুলো ভাবতে ভাবতে গাড়ি নিয়ে ভার্সিটিতে ঢুকে পড়ে। গাড়িটা পার্কিং করে নামতে খেয়াল করে তার মোবাইল পকেটে নেই। হয়তো সে সময় নামতে গিয়ে পড়ে গেছে। এইভাবে নিশাদ ভার্সিটির গেটের নিকট চলে আসে। যেই মাত্র গেটের কাছে আসে তখন দেখতে পায় নিশু কতগুলো ছেলেকে টাকা দিচ্ছে, এমনকি ওই বৃদ্ধ লোকটিকেও শতের মতো টাকা দিচ্ছে। দৃশ্যটা দেখে নিশাদের মাথাটা কেমন যেন ছানা ভরা হয়ে ওঠে। কিছুই যেন ওর মাথায় ঢুকছে না। নিশাদ পুরো ঘটনাটা বোঝার জন্য সেখানে দাঁড়িয়ে শুনতে লাগে নিশুর কথাগুলো। থ্যাঙ্কস দোস্ত, তোরা যা অ্যাক্টিং করলে মনে হয় আমার প্ল্যানটা সাকসেসফুল হবে। থ্যাঙ্কসে চলবে না, আমাদের ট্রিট চাই। দিব, আল্লাহর কাছে দোয়া কর যেন ওই ভদ্র টিচারটা কিছু বুঝতে না পারে আর আমার প্ল্যান মতো যেন কাজ করে। নিশু, মনে হয় স্যার এবার তোর জালে না ফেসে থাকতে পারবেন না। তা তো হবেই। দেখলি না নিশু কিভাবে নাটকটা সাজালো, শুধু ভদ্র টিচারের সামনে ভদ্র হতে। নিশুর কথা শুনে নিশাদ নিজেই নিজেকে বোকা ভাবছে। আমিও তো বলি নিশু নামের ফাজিলটা কি করে এত ভালো হয়। কিন্তু আমাকে ইমপ্রেস করতে চাচ্ছে কেন? আর কোন জালে আমাকে ফাঁসাতে চাই? তাহলে আমাকেও প্ল্যানে সামিল করতে হয় যে। নিশাদ কথাগুলো ভাবতে ভাবতে আড়াল থেকে বেরিয়ে আসতে লাগে। নিশু ওদের কাছ থেকে বিদায় নিয়ে ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। যেই না গেট দিয়ে ঢুকবে তখন দেখে নিশাদ তার দিকে চেয়ে আছে। নিশু নিশাদকে দেখে একটা হাসি দেয়। যেই না পাশ কাটিয়ে যেতে লাগলো তখন বাহ, নিশাদ নামের ফাজিল ছাত্রীটা আসলে কোনো ফাজিল নয়, অনেক ভালো ছাত্রী। মানুষকে সাহায্য করে ভাবতেই ভালো লাগছে। চালিয়ে যাও নিশু, কোনো হেল্প লাগলে বলবে, আমি তোমার পাশে আছি। ইসরে, এত তাড়াতাড়ি উত্তরটা পেয়ে যাব আশা করিনি। যদি একটা লুঙ্গি পাইতাম তাহলে এখানেই লুঙ্গি ডান্স দিতাম। লুঙ্গি লাগবে না। যদি এরকম নাটক আর কোনোদিন দেখি তাহলে আঙ্কেলকে বলে ওই বৃদ্ধার সাথে বিয়ে দিয়ে দিব। ও মা, তুমি আমার মনের কথা জানলে কি করে? আর পুরো প্ল্যানটাও জেনে গেল। তুমি যে পরিমাণের ফাজিল তা আমি জানি। এত তাড়াতাড়ি ভালো হওয়ার পাত্রী নও তুমি, তা যে কেউ আন্দাজ করতে পারবে। থ্যাট, আমার সব প্ল্যান গেল জলে। এই বলে নিশাদের দিকে না তাকিয়ে ক্লাসে চলে যায়। নিশুদের সাথেই নিশাদের প্রথম ক্লাস, তাই একটু পর চলে আসে ওদের ক্লাসে। ক্লাস শুরু হতে না হতেই নিশুর শয়তানি আরম্ভ। নিশাদ পড়াচ্ছে ঠিকই, যখন সবার দিকে তাকাতে যায় তখন নিশুর দিকেও তাকায়। তবে তাকাতে দেরি হয় কিন্তু নিশুর চোখ মারতে দেরি হয় না। নিশুর এই অভ্যেসে নিশাদ অতিষ্ঠ হয়ে আছে, তাই আজ তেমন কিছু বলছে না, পড়িয়ে যাচ্ছে আজকের পড়াটা। নিশাদ পড়াচ্ছে এমন সময় নিশু বলতে লাগে, স্যার। কারো আওয়াজ পেয়ে নিশাদ পড়ানো থামিয়ে সামনে তাকায়। দেখে নিশু কি যেন বলতে চাচ্ছে। নিশাদ বলে, জি বলো। স্যার স্যার আমি ইয়েতে যাব। ইয়ে মানে আবার কি? আরে স্যার বোঝেন না, ইয়ে মানে ওই যে ইয়ে। সোজা বললেই হয়, না ঘুরিয়ে বলো কি বলবে। এ তো দেখি আপনি পুরাই বাচ্চা টাইপের। ইয়ে মানে কি বোঝেন না? আমি শুশু করতে যাব বলছি, আমি শুশু করার কথা বলছি। যেই না নিশুর কথাটা বললো পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেল। সবাই খিলখিল করে হেসে ওঠে। চুপ, সবাই একদম চুপ। আর এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, ক্লাস তো ঘন্টাখানিকের মতো হয়, আর এর মাঝে তোমার ওইটাও লেগে যায়। এত কম সময়ে তো কোনো বাচ্চারও ইয়েটা ধরবে বলে মনে হয় না। স্যার আমি তো এখনো বাচ্চাই। আসছে বাচ্চা মেয়ে, দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারবে না, তাই না? নিশু হেসে হেসে বলে, জি স্যার, আপনি সত্যি বলছেন। আমার আম্মু আমাকে ভাজা মাছ উল্টিয়ে পাল্টিয়ে খাওয়ান। আমাকে কি তোমার কাছে জোকার মনে হয় যে এভাবে ক্লাসের সময় নষ্ট করে জোকস শোনাচ্ছ? এখনই কান ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকো। ও আল্লাহ, আমি তো শেষ। এত স্টুডেন্টের সামনে যদি এভাবে কান ধরে বেঞ্চের উপর দাঁড়াই তাহলে আমার প্রেস্টিজের 12টা বাজবে। না, আমি তা কখনো হতে দিব না। এই ভেবে নিশু বলতে লাগে, স্যার আমার কান ধরবো না, আপনার কান কোনটা ধরবো স্যার? এই মেয়ে, তুমি এত ফাজিল কেন? হ্যাঁ, কান ধরবে তোমার, আমার কেন? দাঁড়াও, বেঞ্চের উপর কান ধরো।
নিশু বেচারি কোনোভাবে আর নিজেকে রক্ষা করতে পারলো না, ন্যাকা কান্না করে নিজের কান ধরে দাঁড়িয়ে পড়লো বেঞ্চের উপর। পাশ থেকে রিয়া আস্তে আস্তে বলতে লাগলো, এখন লও ঠেলা, কই স্যারকে ইমপ্রেস করবি তা না করে সেই আগের মতো ফাজলামো শুরু করছিস। নিশু মাথাটা ঝুঁকে বলতে লাগে, দেখলি না আগের প্ল্যানে কিভাবে ফেসে গেলাম। প্ল্যান করলে তো ফাঁসবি, মন থেকে কোনো মহৎ কাজ কর, তাহলে দেখবি কি হয়। লাগবে না আর মহৎ কাজ। শালা ভদ্র টিচার কালো সবার সামনে বকা দিয়েছে আর আজও দিচ্ছে। ইচ্ছে করছে ওই ব্যাটারে কেটে কুচি কুচি করে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে, তাহলে মনকে একটু সান্ত্বনা দিতে পারবো। তার মানে তুই আজও কিছুর প্ল্যান করতে চাচ্ছিস, তাই না? অবশ্যই, যতদিন না ওকে আমার করতে পারছি ততদিন ওর উপর টর্চার করতেই থাকবো। আমিও দেখে নিব ভদ্র টিচার আর কতদিন আমার থেকে দূরে থাকে। নিশু এভাবে আস্তে আস্তে বকবক করেই যাচ্ছে। নিশাদ দেখেও না দেখার ভান করেছে। সে জানে যদি কোনো মতো ওর মুখটা খুলে দেয় তাহলে সে নিজেই শেষ হয়ে যাবে। নিশু এভাবে বেঞ্চের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটা ক্লাস করলো আর নিশাদের 14 গোষ্ঠীকে যা বলার বলে ফেললো। ক্লাস শেষ হলে নিশাদ চলে যেতে লাগলো। হঠাৎ নিশুর দিকে চোখ পড়তে দেখে নিশু এমন রাগের লুক নিয়ে তাকিয়ে আছে যেন আজ তাকে বাসায় যেতে দেবে না, যেখানেই পাবে লবণ ছাড়া কাঁচা খেয়ে ফেলবে। নিশু ক্লাস থেকে কোনো মতে বের হয়ে নিশাদকে সাহায্য করার জন্য উপায় খুঁজতে লাগলো। কোনোভাবে কোনো আইডিয়া বের করতে পারছে না। অবশেষে এক আইডিয়া দেখাই পেল। নিশাদ সব ক্লাস করিয়ে দুপুর 2টার দিকে অফিস থেকে বের হয় বাসার উদ্দেশ্যে। এদিকে নিশু এই সময়টার জন্য এত সময় ধরে অপেক্ষা করছে। যেই মাত্র বুঝতে পারলো নিশাদ আসছে তখন লুকিয়ে গেল দেয়ালের আড়ালে। যখন নিশাদ তার কাছাকাছি চলে আসবে তখনই ঝাঁপিয়ে পড়বে ওর উপর। এই হলো নিশুর নতুন প্ল্যান। নিশাদ তার আপন মনে আসছে। হঠাৎ কোথা থেকে ভার্সিটির পিয়ন চাচা বের হয়ে আসলেন। দুজনে একসাথে গল্প করে আসতে লাগলো। যেই না নিশুর কাছে আসবে তখন নিশাদের শার্টের পকেটে থাকা কলমটা কিভাবে যেন পড়ে গেল। ওইটা তুলতে গিয়ে নিশাদ পিছনে পড়ে যায়। নিশু পজিশনে ছিল। যেই না বুঝলো নিশাদ এসে গেছে, টাইমিং মিলিয়ে দিল, অমনি ঝাঁপ দিয়ে সোজা পিয়ন চাচাকে জড়িয়ে ফ্লোরে পড়ে গেল। নিশাদ ভেবে অনবরত চুমু দিতে লাগে। পেছনে থাকা নিশাদ কলমটা তুলে যেই না সামনে তাকায়, হাসতে হাসতে তার দাঁত খুলিয়ে ফেলবে এমন ভাব। নিশাদের হাসির শব্দ শুনে নিশাদ চমকে ওঠে। তাড়াতাড়ি নিজেকে দাঁড় করিয়ে নেয়। পাশে তাকিয়ে দেখে সে এত সময় নিশাদকে না পিয়ন চাচাকে জড়িয়েছিল। ও আল্লাহ, এটা কি হলো? কই চেয়েছিলাম ভদ্র টিচারটার সাথে রোম্যান্স করব, তা না হয় উল্টো বাস ঢুকলো। ইস, কি করি এখন? মান সম্মান ধুলোয় মিশে গেল রে। নিশু কথাগুলো ভাবছে আর লজ্জায় যেন শেষ হয়ে যাচ্ছে। নিশাদ হেসে হেসে বলতে লাগে, নিশু, তুমি পিয়ন চাচাকে এভাবে জড়িয়ে ধরে ইয়ে দিলে কেন? এই ব্যাটার লাজ লজ্জা মনে হয় কিছুই নাই। ভুল হয়ে গেছে, এর উপর আরো ফাঁসাচ্ছে, কিভাবে বাঁচি? এই বলে নিশু বলতে লাগলো, তো কি হয়েছে? চাচা আমার আব্বুর বয়সী, তাই চাচাকে জড়িয়ে ধরেছি। তাতে কারো সমস্যা হলে আমার কিছুই যায় আসে না। যা, শেষমেশ ভালো একটা আইডিয়া মাথায় আসলো। বিড়বিড় করে বলল, ও তাহলে আবারও আব্বু ভেবে চাচাকে জড়িয়ে ধরো না, দেখি কেমন লাগে। তাতে কি হয়েছে? আমার যখন ভালো লাগবে জড়িয়ে ধরবো, না হলে না। এতে কারো জ্ঞান দিতে হবে না। নিশু কথাগুলো বলে ভেঙচি কেটে চলে যায়। নিশাদ প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় চলে আসলো নিশুকে পড়াতে। বাইরে দাঁড়িয়ে দরজায় কলিং বেল বাজিয়েই যাচ্ছে। দরজা খোলার নাম গন্ধই নেই। নিশাদ পুরো অবাক। আজকের মতো এর আগে কোনোদিন এমন হয়নি। কলিং বেল বাজানোর আগে নিশু দরজাটা খুলে দিত, কিন্তু আজ এমন হচ্ছে না কেন? নিশাদ কথাগুলো ভাবছে, তখন নিশুর আম্মু এসে দরজাটা খুলে দেয়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি বাবা, আমি ভালো, তুমি? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আচ্ছা আন্টি, নিশু কোথায়? আজ এত সময় ধরে বেল বাজানোর পরও দরজা খুলল না, বরং আপনি কষ্ট করে এসে খুলে দিলেন। আর বলো না বাবা, ভার্সিটি থেকে আসার পর থেকে রুমে শুয়ে আছে। এখন অবধি ওই নাকি একই অবস্থা। দরজা খোলার জন্য ডেকেছিলাম, ও বলল ওর নাকি জ্বর এসেছে, তাই উঠতে পারছে না। কি আন্টি, নিশুর জ্বর এসেছে? আমাকে আগে বলবেন তো। নিশাদার কোনো কথা না শুনে চলে আসে নিশুর রুমে। নিশু গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে, তবে ঘুমের নাটক করছে। নিশাদ দৌড়ে এসে নিশুর কপালে হাত দিয়ে দেখতে লাগে সত্যি সত্যি জ্বর আসলো নাকি। কিন্তু জ্বরের কোনো নামই নেই। খামোখা ভয় পেয়ে গেল। নিশু নিশাদের হাতে স্পর্শ পেয়ে শিহরিত হয়ে ওঠে।
ইচ্ছে হচ্ছে এখনই ডুবে যেতে ওর ভালোবাসায়। নিশাত নিশুর কপালের পাশে বসে এককভাবে তাকিয়ে রইল ওর দিকে। খুব মায়া ভরা মুখ, ঘুমন্ত অবস্থা অসম্ভব সুন্দর লাগছে। নিশু বুঝতে পারলো নিশাত তার দিকে তাকিয়ে আছে। বেচারি লজ্জায় আর শুয়ে থাকতে পারলো না, হুট করে উঠে পড়লো। নিশাতের কাঁধের উপর মাথা দিয়ে একটা শক্ত হাত জড়িয়ে আবার শোয়ার চেষ্টা করলো। নিশুর এই দৃশ্য দেখে নিশাত পুরো হতভম্ব হয়ে গেল। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। নিশু নিশাতকে জড়িয়ে বলতে লাগে, আমার জ্বর এসেছে। এটা শুনে এত ভয় পেলে কেন? কই না তো, আমি কোনো ভয় পাইনি। তোমার মুখ দেখেছিলাম, সুন্দর মুখটা পুরো অন্ধকার বানিয়েছিলে। মনে হচ্ছিল তোমার কোনো আপনজন হারিয়ে গেছে, এমন আভাসের ছাপ ছিল। ও, ওটা এমনি। তার মানে তুমি ঘুমিয়েছিলে না, আমার সব কাণ্ড দেখছিলে। নিশু মুখটা নিশাতের দিকে করে বলতে লাগলো, জি, আমি সব দেখেছি। কিভাবে আমার জামাই আমার জ্বর দেখছিল, কিভাবে আমার পাশে বসে আমায় দেখছিল। ওকে ওকে, আর বলতে হবে না। এখন চলো, পড়তে হবে। কিছুদিন পর ফাইনাল পরীক্ষা, এমন করলে চলবে না। কথাগুলো বলে নিশাত উঠতে যায়। যেই না বসা থেকে নিশাত উঠতে গেল, নিশু আবারও হাত টেনে নিজের সাথে মিশে নিল, জড়িয়ে ধরলো দুই হাতে। নিশু, এসব হচ্ছে কি? ছাড়ো, আমাকে কেউ দেখে ফেলবে। দেখুক, আমার জামাইকে নিয়ে আমি রোম্যান্স করব, কারো ডিস্টার্ব হলে চলে যাবে সে। চুপ, ছাড়ো আমায়, এখন পড়তে বসো। যা ফাইজলামও সব পড়ার সময়। এই বলে নিশা জোর করে নিশুকে ছাড়িয়ে পড়ার টেবিলে বসে পড়ে। নিশু বই খাতা নিয়ে পড়তে লাগে। বইয়ের দিকে 1 মিনিট তাকালে নিশাতের দিকে 2 মিনিট তাকায়। এভাবেই পড়ছে নিশু। অনেকক্ষণ পড়ানোর পর যখন নিশাত চলে আসতে লাগে, তখন নিশু নিশাতকে আবারও জড়িয়ে ধরে। আরে আরে, তুই সবসময় আমাকে জড়িয়ে ধরো কেন? তোমার সমস্যাটা কি আমি বুঝতে পারি না। সমস্যা বেশ কিছু না। তোমাকে জড়িয়ে না ধরলে আমার তো ঘুম হয় না, সারা তোমাকে নিয়ে ভাবতে ভাবতে শেষ হয়ে যায়। আমাকে নিয়ে এত ভাবো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, এটা কি তুমি জানো না? ও, কিন্তু আমি তো অন্য কাউকে ভালোবাসি। তাকে নিয়ে নতুন সংসার গড়ার স্বপ্ন দেখছি, তাকে নিয়ে নতুন জীবনে পা দিতে চাচ্ছি। নিশাদের কথা শুনে নিশু স্তব্ধ হয়ে যায়। সাথে সাথে নিশাদকে ছেড়ে দেয়। পায়ের নিচে থাকা মাটিগুলো মনে হচ্ছে মুহূর্তেই সরে গেছে। কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে আছে। চোখের কোণায় পানি টলমল করছে, এখনই যেন বন্যা বইবে। নিশুর মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। মুখটা কালো আকার ধারণ করে আছে, চোখের কোণে পানি ছল ছল করছে। হঠাৎ বয়ে যেতে পারে। চুপ হয়ে দাঁড়িয়ে রইল, ইচ্ছে করছে না কথা বলতে। জানো নিশু, আমি যাকে ভালোবাসি ও না তোমার মতো খুব সুন্দর আর ফাজিল। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। যখন ওকে আপন করে নিব, তখন আমার সব স্বপ্ন পূরণ করব, সব আশা পূরণ করব। নিশাদ একের পর এক কথা বলেই চলেছে। নিশু শুধু শুনেই যাচ্ছে। নিশু না পেরে রাগে বলতে লাগলো, স্যার, আপনি আজ চলে যান, আমার পড়তে ইচ্ছে করছে না। ও মা, তুমি আবার আপনি বলো কখন শিখলে? আচ্ছা, আর কিছু পড়া রয়েছে, ওগুলো পড়ালেই শেষ। কথা শেষ না করতেই নিশু বলল, আমি বলছি না পড়বো না, পড়বো না, পড়বো না। নিশাদও আর কোনো কথা না বলে চলে গেল, কারণ ও জানি নিশু একবার যা বলে তাই করে। নিশাদ চলে যেতে নিশুর চোখের কোণে জমে থাকা ছল ছল করা পানিগুলো মুহূর্তেই বেরিয়ে পড়ল। ইচ্ছে করে জোরে সরে বলতে, স্যার, কেন আমাকে ধোকা দিলেন? আমি তো আপনাকে ভালোবাসি। আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, অনেক রাত কাটিয়েছি আপনাকে নিয়ে ভাবতে ভাবতে। আর এই আপনি একটি কথায় আমার সব কিছু শেষ করে দিলেন, সব স্বপ্ন নিমেষেই মাটি করে দিলেন। আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল যার ফল আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? আমি তো শুধু ভালোবাসতে চেয়েছি, তাহলে কেন এমন হলো আমার সাথে? না, আমিও বসে থাকার পাত্রী নই। দেখবো আমি থাকতে কি করে ওই মেয়েকে ভালোবাসেন। ভালোবাসা তো দূরের কথা, ওই মেয়ের সাথে দেখলে কি যে করব আমি নিজেও জানি না। নিশু চোখের পানিগুলো মুছছে আর কথাগুলো মনে মনে ভাবছে। রাতটা না খেয়ে পার করে দিল নিশু। পরদিন সকালে ভার্সিটি আসবে, তখনও না খেয়ে চলে আসে। ভার্সিটি গেটে দিয়ে ঢুকতেই দেখে নিশাদ একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। নিশাদের এই কাণ্ড দেখে নিশুর রাগটা যেন সপ্তম আকাশ ছুঁয়ে যাচ্ছে। নিজের রাগটা কাবু করতে না পেরে হুড়হুড় করে চলে আসে ওদের সামনে আর বলতে লাগে, এখানে কি হচ্ছে? এত হেসে হেসে কথা বলার কি আছে? কেন, তোমাকে বলতে হবে নাকি? বলবে না মানে? 2 দিন পর আমাদের বিয়ে, আর তুমি এখন মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছো? লোকে দেখলে কি বলবে বলো? কি আমাদের বিয়ে মানে তোমাকে বিয়ে করতে যাব কেন? আমার কোনো কাজ কাম নাই বুঝি? তুমি এভাবে বলছো কেন? স্ত্রীর সাথে স্বামী কিভাবে কথা বলে তাও শেখোনি? সমস্যা নেই, বিয়ের পর আমি শিখিয়ে দেব।
নিশু বেশি হয়ে যাচ্ছে কিন্তু, তুমি তোমার ফাজলামোর লিমিট ক্রস করে যাচ্ছ। ইস, আমার জামাইটা কেন এমন করে? নিজের বউ থাকা সত্ত্বেও যে অন্য মেয়ের সাথে কথা বলছে ভাবতেই আমার লজ্জা লাগে। নিশু যেই না কথাটা বললো তখন ঠাস করে একটা শব্দ হয়। হ্যাঁ, চটটা নিশাতই নিশুর গালে মেরেছে। নিশাত রেগে বলতে লাগে, সেই কখন থেকে যা ইচ্ছা বলে যাচ্ছ, থামানোর চেষ্টা করেও থামাতে পারছি না। তাই বলি কি যা মন চাই তাই বলবে? ফাইজলামো করার একটা লিমিট আছে নাকি? না তাও জানো না। আর তোমাকে কতবার না করেছি জামাই জামাই বলবে না, তারপরও কেন এই শব্দটা বারবার উচ্চারিত করো? যদি ফার্দার এই শব্দটা তোমার মুখে শুনেছি না, তাহলে কি যে করব আমি নিজেও জানি না। এই বলে নিশাত অফিসে চলে আসে। এত সময় ধরে কি হচ্ছে বা গতকাল থেকে কি হয়েছে নিশুর কাছে সব যেন একটা সাজানো নাটকের মতো মনে হচ্ছে। নিশাদের কাণ্ড কারখানা বারবার অবাক হতে হচ্ছে তাকে। নিজে থেকে কি করবে তারও লক্ষ্য যেন হারিয়ে ফেলেছে। নিশু গালে হাত দিয়ে কিছু সময় নীরবে কান্না করল। তার এই কান্নার মাঝে যেন সব দুঃখ কষ্টগুলো এক হয়ে আছে। সেখানে দাঁড়িয়ে কিছু সময় পার করে চলে আসলো ক্লাসে। নিশাদের সাথে তাদের প্রথম ক্লাস। ও এসে ক্লাস শুরু করে দিয়েছে। নিশু এসে ক্লাসে ঢোকার আগে বলতে লাগলো, আমি কি আসতে পারি? বাইরে থেকে কারো আওয়াজ পেল। নিশাদ পড়া থামিয়ে দেখে নিশু ক্লাসে আসতে চাচ্ছে। নিশাদ উত্তরে বলল, না, আসা যাবে না, যেখানে ছিলে সেখানে চলে যাও। নিশাদের কথা উপেক্ষা করে ক্লাসে ঢুকে পড়লো নিশু। আজ আর ফার্স্ট বেঞ্চে নয়, সবার লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়লো। তোমাকে না বলছি ক্লাসে না ঢুকতে? চুপ হয়ে বসে রইলো। নিশুর এই অবস্থা দেখে নিশাদ আর কিছু না বলে পড়ানোটা আবার শুরু করলো। আগের মতো আজ আর কোনো ডিস্টার্ব করলো না নিশু। নিশাদ তার ইচ্ছে মতো স্বাধীনভাবে পড়িয়ে যাচ্ছে। পুরো ক্লাস শেষ হলে নিশাদ পুরো অবাক হয়। যে মেয়ে ক্লাসটা ঠিক মতো করতেই দিত না, আজ এক জ্বর খেয়ে তার এত পরিবর্তন। না, এটা তার প্ল্যান। এই ভেবে নিশাদ চলে আসে। রিয়া উঠে নিশুর পাশে গিয়ে বসে। নিশু রিয়াকে দেখে সাথে সাথে জোরে জোরে হু হু করে কেঁদে দেয়। আরে আরে নিশু, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে বল। আমার সব শেষ হয়ে গেছে রে রিয়া, আমার সব স্বপ্ন ভেঙে গেছে। এই বলে নিশু আরো ভেঙে পড়ে। কি হয়েছে সেটা তো বলবি নাকি? তাহলে শোন, নিশাদ স্যার আমাকে না অন্য কাউকে ভালোবাসেন। ওকে নিয়ে স্বপ্ন দেখেন, আমাকে নিয়ে না। কি বলছিস তুই এসব? স্যার কি তোকে এই কথাগুলা নিজের মুখে বলেছেন? নিশু কেঁদে কেঁদে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আরে পাগলি, কাঁদিস না। স্যার হয়তো তোর পড়ার জন্য কোনো ক্ষতি না হয় সেই জন্য এরকম বলেছেন। এমনও তো হতে পারে স্যার তোকে ভালোবাসেন, কিন্তু এখন মিথ্যা বলে তোর এক্সামটা ভালো হয় সেটা চাচ্ছেন। না রে, আমার এমন মনে হয় না। ধুর পাগলি, তুই খামোখার টেনশন নিস না। দেখবি স্যার তোকে ছাড়া আর কাউকেই ভালোবাসবেন না, তোকেই আপন করে নেবেন। তোকে নিয়ে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখবেন। রিয়া এভাবে হাজারো সান্ত্বনা দিয়ে নিশুর কান্নাটা থামায়। নিশাদ সন্ধ্যাবেলা নিশুকে পড়াতে আসলে ঠিক একই কাহিনী ঘটে। ক্লাসের মতো এখানেও কোনো অতিরিক্ত কথা বললো না, প্রয়োজনের অধিক নড়াচড়াও করলো না, চুপচাপ পড়া বুঝে নিল। নিশুর এই ব্যবহারে নিশাদ অনেক হ্যাপি। সেও চাইতো ও এরকম যেন হয়ে যায়। অবশেষে তার এই আশাটা পূরণ হতে চললো। এভাবে কাটতে লাগলো দিনগুলো। নিশু এখন আর আগের মতো ততটা চঞ্চল নেই। ক্লাসে সবসময় চুপ থাকে, পড়া না বুঝলেও কখনো কোনো রেসপন্স করে না। তবে দুঃখের বিষয় হলো নিশু আগের মতো এখন আর খাওয়া দাওয়া করে না। 2-3 দিনে একবেলা করে খায়। শরীরটা আগের চেয়ে অনেক চিকন হয়ে গেছে। কাজলের বদলে চোখের নিচে দাগটা বেশি ভাসে। এভাবে কাটতে লাগে নিশুর দিনগুলো। পরীক্ষার সময়ও চলে আসে। আগের মতো চুপচাপ পড়া বুঝে পরীক্ষা দেয়, কারোর সাথে মেলামেশা করে না, শুধু পড়া নিয়ে ব্যস্ত থাকে। রাতটা গভীর হলে নিশাদকে ভেবে চোখের জলগুলো ফেলে জমে থাকা কষ্টটা হালকা করার চেষ্টা করে। দেখতে দেখতে কষ্টের ভেতর দিয়ে পরীক্ষাটাও সম্পূর্ণ হয়। রেজাল্টের দিনও ঘনিয়ে আসে। আজ নিশু রেজাল্ট বের হবে। দুপুরের দিকে তাদের রেজাল্টটাও বের হয়। নিশুর রেজাল্ট দেখে নিশাদ এত বেশি খুশি হয় যে খুশিতে পুরো ভার্সিটিতে মিষ্টি বিতরণ করে, কারণ নিশু ফার্স্ট ক্লাস পেয়েছে আর পাশ করেছে। নিশাদ সারাদিন নিশুকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও নিশুর দেখা পায় না। তার মনটা যেন আজ নিশুকে ছাড়া কিছুই বুঝতে চাইছে না। অবশেষে চলে আসতে লাগলো নিশুর বাসায়। যেই না বাসায় ঢুকবে তখনই মোবাইলটা বেজে উঠলো। নিশাদ মোবাইলটা হাতে নিয়ে দেখে নিশুর আম্মুর কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমরা তো ভালো না রে। আন্টি আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? বাবা রে, আমার নিশু এখন হসপিটালে আছে। মানে নিশুর কি হয়েছে আন্টি?
আজ সকালে নিশুকে ডাকতে গেলে ওর কোনো সারা শব্দ পাইনি। পরে কোনো উপায় না পেয়ে দরজা ভাঙতে হয়। দরজা ভেঙে রুমে ঢুকে দেখে নিশু অজ্ঞান হয়ে পড়ে আছে। টেবিলের উপরে অনেকগুলো ওষুধ দেখতে পাই। মনে হয় সব ওষুধ খেয়ে ফেলছে। সাথে সাথে ডক্টর নিয়ে আসি। এখনো অপারেশন থিয়েটারে আছে। জানি না আল্লাহ আমার মেয়েটাকে কোন হালাতে রেখেছে। এই বলে নিশুর আম্মু কান্নায় ভেঙে পড়লো। আন্টি আপনি কাঁদবেন না প্লিজ, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ আমাদের নিশোর কিচ্ছু হতে দিবে না। এই বলে নিশাত নিজেও কান্নায় ভেঙে পড়ে। কোনো মতে হসপিটালের ঠিকানাটা নিয়ে আসতে লাগে হসপিটালের উদ্দেশ্যে। আজ যেন গাড়ির চাকাগুলো আর ঘুরছে না। নিশাদের চোখের বাতটাও যেন বন্ধ হচ্ছে না, অঝোর ধারায় পড়ছে। অবশেষে চোখের পানিগুলো ভাসতে ভাসতে হাসপাতালে এসে পৌঁছালো। গাড়ি থেকে নেমে সোজা চলে আসলো অপারেশন থিয়েটারের সামনে। সবাই বসে কান্না করছে। নিশাত নিজেও কান্না করবে না, সবাইকে সান্ত্বনা দেবে তাও ভেবে পাচ্ছে না। নিজের চোখ বেয়ে পানি পড়ছে আর সবাইকে কেঁদো বলে সান্ত্বনা দিচ্ছে। সবাই আল্লাহর কাছে একটাই দোয়া করছে, আল্লাহ যেন নিশুকে আবার সবার মাঝে ফিরিয়ে দেন। নিশাত কাঁদছে আর বারবার উকি দিচ্ছে অপারেশন থিয়েটারের দরজার দিকে। আজ যেন হারিয়ে যেতে চলছে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা। সবার এরকম হয়রানির মধ্যে দিয়ে ঘন্টাখানিক পর ডাক্তার বের হন। ডাক্তারকে দেখে সবাই ছুটে আসছে ওর কাছে। নিশাত কেঁদে কেঁদে বলতে লাগলো, ডক্টর এখন নিশোর অবস্থা কেমন? এখন ভালো আছে? আপনারা এত ভয় পাবেন না, রোগী এখন পুরোই সুস্থ আছেন। একটু পরে কেবিনে পাঠিয়ে দেওয়া হবে, আপনারা ওখানে দেখা করতে পারবেন। ডক্টর সাহেব, আমার নিশুর এমন অবস্থা হলো কেন? হঠাৎ ওর অপারেশন লাগলো কেন? আসলে ওনার খাদ্যনালী কিছুটা শুকিয়ে গেছে। মনে হয় অনেক দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না। অপারেশনের সময় খেয়াল করলাম অনেক প্রকার ওষুধ সেবন করেছেন, যার জন্য অপারেশন করে ওষুধগুলোর প্রতিকারের প্যাকটা কমাতে হয়েছে। আন্টি নিশো খাওয়া দাওয়া ঠিক মতো করেনি, এটা আমাকে বললে না কেন? আর ও এরকম করলো কেন? জানি না বাবা, মাসখানেক ধরে ও আমাদের সাথে তেমন কথা বলতো না। সারা বেলা রুমে একা বসে থাকতো। কি হয়েছে জিজ্ঞেস করলে চুপ হয়ে থাকতো। তাহলে বলো বাবা, আমরা কি করে বুঝবো আর কি হয়েছে? আপনারা এখন এসব কথা বাদ দিয়ে রোগীর প্রবলেমটা জানুন, জেনে ওইটা সলভ করার চেষ্টা করবেন, না হলে এরকম দুর্ঘটনা আবার ঘটতে পারে। নিশা তো চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তার কাছেও কেমন যেন আবছা মনে হচ্ছে। নিজেও বুঝতে পারছে না নিশু কেন এমন করলো। নিশাত বাবা, নিশুকে কেবিনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি তুমিও এসো। এই বলে নিশুর আব্বু আম্মু ক্যাবিনে ঢুকে পড়ে। নিশাত ওদের পেছন পেছন ক্যাবিনে ঢুকলো। সামনে তাকিয়ে দেখে নিশু মরমরা হয়ে শুয়ে আছে। চোখের নিচের কালো দাগটা এত গাঢ় হয়েছে যে দেখে মনে হচ্ছে কাজলটাও এত কড়া হয়ে লাগবে না। চেহারাটাও কেমন যেন মলিন হয়ে আছে। নিশুর আম্মু তার সাথে পাশে বসে কথা বলতে চাচ্ছেন, তবুও সে মুখ খুলছে না, চুপ হয়ে পাশে তাকিয়ে রইল। নিশাত সামনে তাকিয়ে কাশি দিয়ে এগুতে লাগে। নিশাতকে দেখে নিশুর রাগটা আপনা আপনি উঠে যায়। নিশুর রাগে গজ গজ করে বলতে লাগলো, আম্মু স্যার এখানে কেন? উনি কে হন এখানে আসার? ওনাকে চলে যেতে বলো। এরকম কথা শুনে নিশুর আব্বু আম্মু পুরাই অবাক। তারা অবাক সরে বলতে লাগেন, আরে আরে কি বলছিস তুই এসব? জানিস নিশাত তোর সুখের জন্য অসুখের কথা শুনে কতটা টেনশন করেছে? হ্যাঁ, সারাক্ষণ চোখের পানি জড়িয়েছে। আর এই তুই ওকে এভাবে তাড়িয়ে দিতে যাচ্ছিস? হ্যাঁ, নিশ্চয় তোর হয়েছে কি বলতো? আমি এত কিছু শুনতে চাই না। যে আমার গায়ে হাত তুলতে পারে তাকে আমার সামনে রাখার কোনো অর্থই হয় না। চোখের সামনে দেখলে কেমন বিষ বিষ করে। নিশা তুই এসব কি বকছিস? হ্যাঁ, হয়তো নিশাত পরাচরণ তোকে চর মেরেছে, তাই বলে তুই ওর সাথে এমন রূঢ় আচরণ করবি? তোকে তো এখন মারতে ইচ্ছে করছে আমার। হ্যাঁ হ্যাঁ মারো, কে বাধা দিয়েছে? যত ইচ্ছা মারো, তবে ওনাকে আমার সামনে থেকে চলে যেতে বলো, না হলে আমি নিজে নিজে আত্মহত্যা করব। কথাগুলো বলার সময় কষ্টে নিশুর চোখ বেয়ে পানি বইতে লাগে। হয়তো জমে থাকা কষ্টগুলোর পরিমাণ মাত্রাহীন হয়ে গেছে। নিশুর কথাগুলো শুনে নিশাত অবাক হতে আছে। কি এমন দোষ করেছে যার ফলে নিশু এতটা কথা শোনাচ্ছে তাকে? নিশুর কথার কোনো রহস্য খুঁজে পাচ্ছে না সে। নিশুর কান্না দেখে নিশাদের বুকটাও অজানা ভয়ে কেঁপে ওঠে। হয়তো হারিয়ে ফেলেছে আপন মানুষটাকে এই ভয়ে। নিশাত গম্ভীর গলায় বলতে লাগে, আন্টি আঙ্কেল আপনারা আর ওকে বকা দিবেন না প্লিজ। হয়তো আমার জন্য ওরা যেমন দশা, জানি না আমার এত বড় অপরাধটা কি, যা নিজেও জানি না, তবে জানার চেষ্টা করব। এই বলে নিশাত চলে আসে। চোখের জলগুলো আপনা আপনি বইছে। আজ যেন আর কোনো কারণ লাগছে না, এমনি পানিগুলো বয়ে যাচ্ছে। নিশাত চোখের পানি ভাসিয়ে চলে আসে ক্যাবিনের বাইরে।
বাইরে থাকা বেঞ্চে বসে ভাবতে লাগলো কি অপরাধ ছিল তার। নিশাদ নিচে তাকিয়ে কাঁদছে আর ভাবছে। হঠাৎ কারো কণ্ঠ শুনে সামনে তাকালো, দেখতে পাই নিশুর বেস্ট ফ্রেন্ড রিয়া তার দিকে চেয়ে আছে। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে আর এভাবে কাঁদছেন কেন? নিশাদ কেঁদে কেঁদে বলে, ওয়ালাইকুম আসসালাম। জানো রিয়া, নিশু না আজ আমাকে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু কি কারণে তাড়ালো তা নিজেও জানি না। স্যার এভাবে কাঁদবেন না প্লিজ, হয়তো নিশু ওর কষ্টগুলোর জন্য আপনাকে তাড়িয়ে দিয়েছে। কষ্ট মানে? রিয়া তুমি জানো নিশু কেন আমাকে তাড়িয়েছে? জানবো না কেন স্যার, আমি ছাড়া অন্য কাউকে নিশু ওর পেটের খবর বলে না। ও এখন কতটা কষ্টে আছে তা শুধু ও জানে। নিশাদ রিয়ার হাত দুটো ধরে অনুরোধের সহিত বলতে লাগলো, রিয়া প্লিজ বলো নিশু কেন আমাকে এত কথা শুনিয়েছে, কেন আমার সাথে আগের মতো কথা বলতো না? কি হয়েছে ওর যার ফলে নিজেকে এতটা কষ্ট দিয়েছে? আরে আরে কি করছেন স্যার, আমার হাত ছাড়ুন বলছি। আমি এই বলে রিয়া জোর করে নিশাদের হাতটা ছাড়ায়। ওকে রিয়া, এখন তো বলো, আমার আর সহ্য হচ্ছে না। তাহলে শুনুন স্যার, নিশু মেয়েটা না আপনাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু এই আপনি কি করলেন? ওকে মরার পথ দেখিয়ে দিলেন। আমি মরার পথ দেখিয়ে দিলাম মানে? হ্যাঁ, আপনিই তো ওকে এই পথটা দেখিয়ে দিলেন। যেদিন নিশু আপনাকে ভালোবাসি কথাটা বলে, সেদিন আপনি না বললেন আপনি অন্য কাউকে ভালোবাসেন, নিশুকে না অন্য কাউকে চান। সেই দিন থেকে ওর বাঁচার শখটা শেষ হয়ে গেছে জানেন স্যার। এরপরও চেয়েছিল আপনাকে ওর করে নিতে, কিন্তু আপনি তো অন্য কাউকে ভালোবাসেন এটা ও ভুলে যায়। এই জন্য তো সেদিন অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলা দেখে সহ্য করতে পারলো না, এসেছিল আপনাদের কথা বলার জন্য। কথা বলার মাঝে আপনাকে বারবার জামাই বলে সম্বোধন করে যাতে আপনি ওর হয়ে যান। আর আপনি ওই দিন এই কথা বলার জন্য ওর গায়ে হাত তুললেন। সেদিনের কষ্টটা ওর মনকে এমনভাবে ক্ষতবিক্ষত করে যেন ও বেঁচে আছে না মরে গেছে নিজেও বুঝতে পারতো না। ওই দিন সহ আপনার দেওয়া কষ্ট অবহেলাগুলো একত্রিত হয়ে ওর চঞ্চলতার পথটা ছিনিয়ে নেয় ওর ওই শয়তানি কাণ্ডগুলো, আর তিলে তিলে ওকে শেষ করে, আর শেষ পর্যন্ত ওকে আজকের পথে আসতে বাধ্য করে আপনার দেওয়া কষ্ট আর অবহেলা। দেখলেন না স্যার, এই কয়দিনে কারোর সাথে তেমন কথা বলতো না, এমনকি আপনার সাথেও আর ফাজলামো করতো না, ক্লাসেও ডিস্টার্ব করতো না। নিশুর এই পরিবর্তনের আপনি খুব খুশি হয়েছেন তাই না স্যার? আর হবেনই বা না কেন? আপনি তো অন্য কাউকে চান, নিশুকে না। কথাগুলো বলতে গিয়ে রিয়ারও চোখটা কখন যে ভিজে আসে রিয়া নিজেই বুঝতে পারলো না। হয়তো ওর চোখে নিশুর সব কষ্ট এখনো ভেসে বেড়াচ্ছে। নিশাদ পুরো কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। নিশু যে তাকে এতটা ভালোবাসে তার জানা ছিল না। তার মানে নিশুর এসব কিছুর জন্য আমি দায়ী? আমি নিশুকে তিলে তিলে এতটা কষ্ট দিলাম, আমি তাকে দুনিয়া ছাড়তে বাধ্য করছিলাম, এতটা পাষাণ হয়েছিলাম আমি? কি করে করলাম এত বড় ভুল আমি? কিন্তু নিশু তো জানে না আমি যাকে ভালোবাসি সে আর কেউ না, নিশুই আমার সেই স্বপ্নের রাজকুমারী। নিশাদ কথাগুলো ভাবছে আর ক্যাবিনের দিকে এগোচ্ছে। ক্যাবিনে ঢুকে দেখে নিশু হেলান দিয়ে বসে আছে, ওর আব্বু আম্মু জোর করে খাওয়াচ্ছে। নিশাদ ঝুঁকে বলতে লাগলো, আঙ্কেল আন্টি আপনারা কিছু সময়ের জন্য বাইরে যান প্লিজ। না আব্বু, তোমরা কোথাও যাবে না, দরকার হলে নিজে যান। প্লিজ আঙ্কেল ওর কথা শুনবেন না, আপনারা একটু যান। কথাটা বলে নিশাদ জোরে জোরে কান্না করতে লাগলো। নিশাদের এরকম কান্না দেখে নিশুর আব্বু আম্মু চলে আসেন ওর কাছে। নিশাদ ওনাদের অনেক বুঝিয়ে বাইরে পাঠায়। ধীরে ধীরে নিশুর কাছে আসে, পাশে থাকা চেয়ারে নিয়ে নিশুর পাশে বসে। নিশাদের বসা দেখে নিশু অভিমান করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। নিশাদ চোখের পানিগুলো মুছে বলতে লাগলো, জানো নিশু, আমি না এত বোকা, আমার দোষটা আমি নিজেই বলতে পারলাম না, কিন্তু কি করব বলো? আমিও তো কাউকে ভালোবাসতাম তাই না? আর তুমি তো কখনো জানতে চাওনি আমি কাকে ভালোবাসি। জানো নিশু, আমি না তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, তবে বলার সময় হয়নি, যার জন্য এতদিন না বলেছিলাম, চেয়েছিলাম একটা সঠিক সময়ের, কিন্তু তুমি সেই সময়টা আসতে না আসতেই আমায় ভুল বুঝতেছো। নিশাদের এই কথা শুনে নিশু তো পুরাই অবাক। কি বলছে নিশাদ? নিশু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মুহূর্তে মুখটা ফিরিয়ে নেয় নিশাদের দিকে, অবাক চাহনিতে তাকিয়ে আছে ওর দিকে। নিশাদের এই কথা শুনে নিশু তো পুরোই অবাক। কি বলছে নিশাদ? নিশু যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। মুহূর্তে মুখটা ফিরিয়ে নেয় নিশাদের দিকে।
অবাক চাহনিতে তাকিয়ে আছে নিশাতের দিকে। নিশাত আবার বলতে লাগলো, জানো নিশো, ছোটবেলায় যখন আমরা একসাথে খেলা করতাম তখন তুমি বলতে তোমার টিচার হওয়ার খুব শখ, বড় হয়ে তুমি নামকরা টিচার হতে চাও, এটাই ছিল তোমার লক্ষ্য। তোমার এই লক্ষ্যটা আজও আমার মনে আছে। তাহলে বলো তো, আমি কি করে তোমার এই স্বপ্নটাকে ভেঙে দেই? না, আমি তা কোনোভাবে হতে দিব না। এজন্য আজও ভালোবাসি কথাটা বলতে সাহস পাইনি। কিন্তু তুমি তো সবসময় আমাকে বোঝাতে আমি তোমাকে ভালোবাসি, আর আমি বুঝেও না বোঝার ভান করে থাকতাম, তোমাকে নানান কথা শুনিয়ে কষ্ট দিতাম। এর মূল কারণ একটাই, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তাই তো তোমার চেয়ে তোমার ওই এইমটাকে বেশি গুরুত্ব দিয়েছি, যাতে তুমি তোমার আশাটা পূরণ করতে পারো। জানো নিশু, আজ না সকাল থেকে তোমায় খুঁজে বেড়াচ্ছি ভালোবাসি কথাটা বলার জন্য। এখন তো তোমার স্বপ্ন বাস্তবায়িত হবে, তাই তোমাকে পাওয়ার আশায় পাগল হয়ে যাই, খুঁজে বেড়াই সব দিকে, কিন্তু কোথাও খুঁজে পাই না তোমায়। পরে সিদ্ধান্ত নেই তোমাদের বাসায় আসবো। আর যখন আসতে লাগলাম তখন আন্টি ফোন করে তোমার খবরটা দেয়। যেই না শুনলাম তুমি অপারেশন থিয়েটারে, মনে হচ্ছিল কেউ আমার জানটা ছিঁড়ে নিচ্ছে। পুরো দুনিয়াটা কেমন উল্টো উল্টো লাগছিল। মনে হচ্ছিল আমি এই বুঝি মরে যাব, আমার সব কিছু যেন হারিয়ে যাচ্ছে। এইভাবে হাজারো অজানা ভয় আমাকে অনেক কাঁদিয়েছে। আমার ভালোবাসাটা কত গাঢ় তা তুমি বুঝবে না নিশু, কিন্তু এটা বুঝতে পারছো, সেই ছোটবেলা থেকে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মে উঠেছে। আর এখন সেই ভালোবাসাটা কত গভীর হয়েছে তা তুমি অনুমানই করতে পারবে না। তাহলে এখন কিভাবে অন্য কাউকে ভালোবাসি বলো? এই বলে নিশাত নিশুর হাত দুটো জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে। নিশাদের কথাগুলো শুনে নিশুও যেন নতুন জগতে পা রাখে এমন দশা। নিজেও বুঝতে পারছে না ভুলটা হলো কি করে। আর না জেনে নিশাদকে কথা শুনিয়েছে ভাবতেই নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিশু নিশাদের হাত দুটি শক্ত করে জড়িয়ে বলতে লাগলো, আমি সরি, আমি জানতাম না ওই মেয়েটা আমিই হব, না হলে তোমাকে এত কথা শোনাতাম না। আমাকে কথা শুনিয়েছো তাতে আমার কিচ্ছু যায় আসে না। নিজের যে এ হাল করেছো সেদিকে খেয়াল আছে? আমি কি করব? তুমি যদি আগে বলে দিতে তাহলে তো আমাকে আর এমন করতে হতো না। এই বলে নিশাদকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেও কাঁদতে লাগলো। আগে বলে দিলে এত মনোযোগী হয়ে পড়তে না, রেজাল্টও এত ভালো হতো না। কেন? নিশুর নাক টেনে বলতে লাগে, কারণ আমার সাথে সবসময় প্রেম লীলায় মেতে থাকতে, তাই। বেশ হতো, তোমাকে পেলে আমার টিচার হওয়া লাগবে না, সারাক্ষণ তোমায় ভালোবেসে সময় কাটিয়ে দিলেই হবে। এটা আবেগ, বাস্তবতা এতটা সহজ না। জি না, আমি সত্যি বলছি, টিচার হওয়াটা আমার লক্ষ্য হলেও তোমাকে কাছে পেলে আর ওই লক্ষ্যে পৌঁছানোর কোনো দরকারই হবে না। ইস, আমার বাবুটা এত ভালোবাসে আমায়। বাসবো না কেন? এটা তো আমার প্রথম ভালোবাসা। ও তাই তো, আমার তো দ্বিতীয় ভালোবাসা। কি? এটা তোমার দ্বিতীয় ভালোবাসা? তবে রে, আজ তোকে আমি শেষই করে ছাড়বো। এই বলেই শুরু করে এলোপাথারি কিল ঘুষি। নিশু নিশাদকে ছেড়ে ওর কান দুটো ধরে বলতে লাগলো, আমি কি বলছি এটা আমার দ্বিতীয় ভালোবাসা না? এটা আমারও তো প্রথম ভালোবাসা, যা গড়েছে সে ছোট্টবেলা থেকে। হাত ধরলে কেন? ও মা, আমাকে এভাবে মারো, আটকাবো না। কিন্তু তোমার এই নরম হাত কষ্ট পাবে, তা আমি কি করে সইব বলো? তাই হাতগুলো ধরে রাখলাম। এত ভালোবাসতে হবে না, যা কষ্ট দিয়েছো তার ফলও পেতে হবে। সরি, আমি তো জানতাম না তুমি এতটা ভালোবাসতে আমায়। আচ্ছা বলো, আমাকে কি শাস্তি দিবে? যে শাস্তি দিলে আমার রাজকুমারীর কষ্টগুলো শূন্য হবে, সে শাস্তি দাও, আমি মাথা পেতে নিব। আমি পুরো 1 মাস কষ্টে ভুগেছি, কারোর সাথে কথা বলিনি, ক্লাসে শয়তানি করিনি, তোমার সাথেও ফাজলামি করিনি, ঠিক মতো খাওয়া দাওয়া করিনি। তো এখন তোমাকে 1 মাস আমার সব কথা শুনতে হবে। যেহেতু আমার ভার্সিটির ক্লাস শেষ, সেহেতু তুমি যে ক্লাস নিবে ওই ক্লাসে আমি থাকবো। আর থাকবো মানে কি করব তা তো বুঝতেই পারছো। তাছাড়া প্রতিদিন আমাকে ফুচকা, আইসক্রিম এগুলো খাওয়াতে হবে, নতুন নতুন জায়গায় নিয়ে যেতে হবে। আমাকে কোনো সময় কষ্ট দেওয়া চলবে না। কোনো মেয়ের সাথে বা কোনো ছাত্রীর সাথে হেসে হেসে কথা বললে ওইখানেই দাঁড়িয়ে সবার সামনে কান বশ করতে হবে। আর 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 এখন মনে পড়ছে না, মনে হলে বাকি রুলস বলবো। ও আল্লাহ, এগুলো তোমার রুলস যা আমাকে 1 মাস ফলো করতে হবে? জি হ্যাঁ, তা তোমাকে পুরো 30 দিন মেনে চলতে হবে। পারবো না এরকম রুলস মানতে। আমি কেন? কোনো পুরুষই এমন রুলস মেনে নিতে পারবে না। কেন? ওই যে বললে না তোমাকে নতুন নতুন জায়গায় নিয়ে ঘুরে বেড়াতে হবে, কী সব আবর্জনা খাওয়াতে হবে, এগুলো করলে তো আমার টাকা বিয়ের আগেই ফুরিয়ে যাবে। আমাদের ভবিষ্যৎ সন্তানগুলোর জন্য কিছুই বেঁচে থাকবে না। কি বললে তুমি? তুমি এত কৃপণ হবে আমি কখনো ভাবিইনি। করবো না তোমায় বিয়ে, তবুও তোমার টাকা যেন খরচ না হয়,
এই বলে অভিমান করে বসে থাকে নিশু। আরে আরে অভিমান করছো কেন? আচ্ছা মানলাম তোমার এই আবদারটা পূরণ করব, কিন্তু ওই যে বললে না আমি যে যে ক্লাস নিব তুমিও ওই ক্লাসগুলোতে থাকবে যাতে আমাকে ডিস্টার্ব দিতে পারো। হ্যাঁ তো মানে যদি তুমি ডিস্টার্ব দাও তাহলে আমি ক্লাস নিব কি করে? আর স্টুডেন্টদের যদি পড়াতে না পারি, বোঝাতে না পারি, তাহলে ওরা তো সবাই ফেল করবে। করুক ফেল, তাতে আমার কিছু যায় আসে না। আচ্ছা যাও, সবাইকে পড়া বুঝিয়ে আমার সাথে ঢং করলেই চলবে, ব্যাস। ওকে বাবা, তাও মানলাম, তবে তোমার একটা আবদার আমি রাখতে পারবো না। কোনটা? আর কেন রাখতে পারবে না? নিশাত নিশুকে রাগানোর জন্য হেসে হেসে বলতে লাগলো। ওই যে বললে না কোনো মেয়েদের দিকে তাকাতে পারবো না, কোনো ছাত্রী বা কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে পারবো না। বউ থাকতে এটা তো মেনে চলতেই হবে। কিন্তু আমি তো পারবো না। কি? হ্যাঁ আমি পারবো না। আমরা পুরুষ জাতি এমন খারাপ, বউ যতই সুন্দর হোক না কেন, পাশ দিয়ে কোনো মেয়ে গেলেই ওর দিকে যতক্ষণ না তাকাতে পারছি ততক্ষণ আমাদের পেটের ভাতই হজম হয় না। তাছাড়া যদি কথা না বলি তাহলে তো আমাদের মজনু সমাজের ঘুম হারাম হয়ে যায়। তাই আমি তোমার এই আবদারটা রাখতে পারবো না। তাছাড়া আমি ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম টিচার, বউ ছাড়া তো আমার আরও কয়েকজন গপ থাকবেই নাকি? নিশাদের এই উত্তর শুনে নিশুর রাগ কে দেখে। রাগে মুখটা রক্ত বর্ণ ধারণ করেছে। নিজের রাগটা কাবুতে রাখতে না পেরে শুরু করে নিশাদের বুকে এলো পাতারি কিল ঘুষি। নিশু এভাবে মেরেই চলছে। নিশাদ বেচারা ইচ্ছে থাকা সত্ত্বেও না থামিয়ে কোমল হাতগুলোর মায়ের খেয়েই যাচ্ছে। তাদের এই খুনসুটির মাঝে ক্যাবিনে ঢুকে পড়লেন নিশুর আব্বু আম্মু। দুজনেই লজ্জা পেয়ে সরে বসলো। তোদের তো সেই ছোট থেকে বিয়ে ঠিক করা আছে, আর এখন তো নিশুর পড়াও একটা পর্যায়ে আছে, তাহলে বিয়েটা শেষ করে ফেলো। এই খুশির খবরটা শুনে নিশাদ আর নিশু এতটা খুশি হয়, খুশিতে সবার সামনে একে অপরকে জড়িয়ে ধরে। নিশুর আম্মু তাদের ছেলে মানুষের কাণ্ড দেখে বলতে লাগেন, এত খুশি? বারে নিশাদ, তোমার আব্বু আম্মু আসলে খুব শীঘ্রই বিয়েটা দিয়ে দেবো, কেমন? না আম্মু, আমি 1 মাস পর বিয়ে করব। এর আগে আমি সব শোধ নিতে চাই। নিশু থাক না ওসবের, বিয়েটা হয়ে যাক, দেখবে তোমায় কত ভালোবাসি। জি না, যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার রুলসগুলো ফলো করতে হবে পুরো 1 মাস। নিশাদ কোনো উপায় না পেয়ে বলতে লাগলো, জি আজ্ঞা, মহারানীর হুকুম মানলাম। এই কথাই ফাইনাল হলো। আগামী 1 মাস পর ওদের বিয়ে হবে, আর এই 1 মাস নিশু ওর কষ্টের শোধ হারে হারে নেবে। হসপিটাল থেকে নিশুকে 2 দিনের ভেতর রিলিজ করে দেওয়া হয়। নিশু বাসায় আসতে না আসতে ঘুরতে বেরিয়ে পড়ে। দুজনে রিক্সায় করে ভার্সিটি আসলো। সারাটা রাস্তা নিশাদের হাত ধরে জড়িয়েছিল। রিক্সা ভাড়াটা দিয়ে নিশাদ নিশুকে নিয়ে অফিসে চলে আসে। ক্লাস করানোর উদ্দেশ্যে অফিস থেকে বেরিয়ে পড়ে। নিশুও আসতে লাগে ওর পিছু পিছু। নিশাদ নিশুর আশা দেখে বলতে লাগলো, তুই কোথায় আসতেছো? ও মা, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি তো তোমার সাথে আসছি। তুমি যে ক্লাসে পড়াবে আমি ওই ক্লাসে অ্যাটেন্ড থাকবো। আর যদি ক্লাসে থাকি তাহলে তো বুঝতেই পারছো কি করব। বলছিলাম কি না গেলে হয় না? হবে না কেন? হবে, এক শর্তে। শর্ত শুনে নিশাদ পুরোই অবাক। যাক, তাহলে ক্লাস ঠিক মতো নিতে পারবে, এই ভেবে বলতে লাগলো, তো মহারানী শর্তটা কি? তেমন কঠিন না, শর্তটা হলো আমি আপনাকে বিয়ে করব না, ব্যাস। হায় আল্লাহ, বিয়ের আগে বউ হাতছাড়া হয়ে যাচ্ছে, তা কি করে হয়? না না, তুমি তা করতে পারো না। কেন তুমি বুঝতেছো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না? তাহলে চলো ক্লাসে। কি আর করার, নিশুকে নিয়ে ক্লাসে প্রবেশ করলো। নিশাদ ক্লাসে ঢুকে সবার সাথে হাই হ্যালো করে ক্লাস নিতে লাগলো। কিছু সময় নিশু একা একা বসে থাকলো। শুধু নিশাদের মুগ্ধমাখা চেহারার পানে চেয়ে হাসলো। এই যে এতদিনের বন্ধক রাখা ফাজলামোটা আবার শুরু করতে লাগলো। স্যার, যদি আপনার পড়া বোঝানো শেষ হয় তাহলে একটু এদিকে আসুন। বিনয় স্বরে নিশুর কণ্ঠ শুনে নিশাদ আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ধীরে ধীরে চলে আসলো ওর কাছে। জি বলুন, কি বলবেন? আর আপনি তো এই ক্লাসের না, আশা করি পড়া নিয়ে আপনার না বোঝার কি বিষয়ও থাকবে না। জি হ্যাঁ, না ক্লাসের না, সো পড়া নিয়ে কোনো কথা বলারও ইচ্ছে নেই আমার। তাহলে বলুন কি বলবেন? সবার সময় নষ্ট হচ্ছে। ওই চুপ! কোন সময় থেকে আপনি আপনি বলে যাচ্ছিস? মাথা কি খারাপ হয়ে গেছে? কেউ কি নিজের বউকে আপনি আপনি বলে? ক্লাসে এত স্টুডেন্টের সামনে নিশাদের ইজ্জত যেন হাতছানি হচ্ছে। বেচারা নিশাদ ভয়ে বলতে লাগলো, নিশু, এটা ক্লাসরুম, আমার ছাত্র ছাত্রীরা শুনতেছে তো। ছাত্রছাত্রীরা শুনতেছে বলেই সেই লেভেলের মুখ ভেঙচি দেয় নিশু। ইস, মহারানী বোধহয় রাগ করছে। আচ্ছা বলো, কেন ডেকেছ? নিশাদের কলার টেনে বলে, তোমার সাথে দিন দুপুরে রোম্যান্স করব, তাই। আল্লাহ, কও কি? তুই মেয়ে না র্যাপার? কিছুই বুঝতেছি না। কি বললে তুমি? আমি মেয়ে না রেপার?
তবে রে, আজ তোমার একদিন কি আমার একদিন। এটা বলেই নিশাদকে মারতে লাগলো। ক্লাসের সবাই তাদের কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। নিশাদ সবার উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা এইভাবে হেসো না। এইভাবে হাসলে আমার বউটা লজ্জা পাবে। আই মিন তোমাদের ম্যাডাম লজ্জা পাবেন। কথাটা শুনে নিশু যেন লজ্জায় নিশাদের বুকটা জড়িয়ে নিল। নিশাদের বলার একটু পরে একটা মেয়ে চোখের পানি কচলাতে কচলাতে বলল, স্যার আপনি বিয়ে করেছেন? আরে আরে তুমি কাঁদছো কেন? এত বড় মেয়ে আবার বাচ্চাদের মতো কান্না করতেছো? মেয়েটা কোনো মতে কান্না থামাতে পারছে না। কেঁদে কেঁদে আবার বলতে লাগলো, আগে বলুন আপনি বিয়ে করেছেন কিনা। বিয়ে তো করিনি, তবে আগামী মাসে করব। তোমাদের সবাইকে ইনভাইট করব, সবাই আসবে কেমন? যাক তাহলে বাঁচলাম। এই বলে মেয়েটি নিজের চোখের পানিগুলো মুছে ফেললো। এই মেয়ে, আচ্ছা তুমি কাঁদলে কেন? কারণ আমি স্যারকে অনেক ভালোবাসি। যে এই দিন স্যারকে দেখেছি ওই দিন থেকে আমার মনটা সব সময় স্যারের জন্যই পড়ে থাকে। রাতে শুতে গেলে স্যারকে নিয়ে কত যে স্বপ্ন দেখি তার তো হিসাবই ছাড়া। কোনো স্বপ্নের মাঝে দেখতে পাই আমি স্যারের সাথে রোম্যান্স করছি। এটা বলেই মেয়েটা লজ্জায় হেসে উঠলো। মেয়েটির কথা শুনে নিশাদ ভয়ে ঢুক গিলতে লাগলো। নিজেও জানে না আজ ওর কপালে কি আছে। ভয়ে কোনো মতে নিশুর দিকে তাকালো। যেই না নিশুর দিকে তাকায়, দেখে নিশু মেয়েটার দিকে এমন ভাবে চেয়ে আছে যেন এই মাত্র গিলে খাবে। মেয়েটা নিশাদের দিকে চেয়ে আবার বলতে লাগলো, যখন না স্যার আপনি বললেন উনি হলেন আমাদের ম্যাডাম, শব্দটা শোনা মাত্রই বুকটা কেমন মোচড় দিয়ে ওঠে। কিন্তু এখন তো সমস্যা নেই, আপনি এখনো বিয়ে করেননি, তাই আগামীকালই আমরা বিয়ে করে নেব, কেমন? মেয়েটা কিচ্ছু বলতে যাবে তার আগে নিশু বলতে লাগলো, ইস শখ কত, এখন রাতে বিছানায় ইয়ে করে আর স্যারকে নিয়ে নাকি স্বপ্ন দেখে, তাও রোম্যান্স করছে। এমন স্বপ্ন কি যে আছে মাথায় আল্লাহই জানে। কই পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করবে, তা না করে স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বসে পড়ো, এখন মন দিয়ে পড়ো, তা না হলে দেখবে তোমার কপালে এরকম স্যার জুটবে না, আর আমাদের বিয়ে আসবে কিন্তু। এই বলে সবার সামনে নিশাতের গালে চুমু দেয়। নিশাত নিশুর কানে ফিসফিসিয়ে বলতে লাগলো, ওকে তো খুব জোরে সোরে ভাষণ দিলে স্যারের প্রেমে না পড়ে পড়ালেখায় মন দিতে। তাহলে তুমি কি করেছিলে তখন? পড়ালেখা একদিকে আর তুমি থাকতে অন্যদিকে, সারা বেলা স্যারকে নিয়ে চিন্তায় মগ্ন থাকতে। নিশাত পুরো কথাগুলো শেষ করার আগেই নিশু লজ্জায় ওর বুকে মাথা লুকে মিশিয়ে যাচ্ছে ওর বুকের মাঝে। আসলে তো একটু আগে যে ভাষণ উপস্থাপন করলো ওই ভাষণের উদ্ভব দাদা তো সে নিজে। নিশাদের বুকে কিছু সময় লুকিয়ে বেরিয়ে পড়ে ক্লাস থেকে। নিশাদ পুরো ক্লাসটা নিয়ে নিশুকে খুঁজতে লাগে। ভার্সিটির ক্যান্টিনে এসে দেখতে পায় নিশু একা একা টেবিলে বসে আছে। সামনে থাকা জোড়া জোড়া মানুষগুলোর দিকে তাকিয়ে হাসছে আর কি যেন ভাবছে। নিশাদ চুপি চুপি নিশুর পাশে এসে বসলো। খেয়াল করলো নিশু বার্গার খাচ্ছে। যেই না বার্গারের কিছু অংশ খেয়ে সামনে আনে, নিশাদ সাথে সাথে নিজের হাতটা নিয়ে সারাটা খেয়ে ফেলে। হঠাৎ নিশুর হাত থেকে এভাবে তার বার্গার নেওয়ায় নিশু না দেখে বলতে লাগলো, ওই কোন হানিমুন রে, জীবনে কি বার্গার দেখিস নাই? একমাত্র আমারটাই তো তোর চোখে পড়লো। রাক্ষস প্রাণী একটা, আমার সামনে আস, দেখবি তোকে কি করি, বলেই পাশে তাকায়। যেই না পাশে তাকায় দেখে নিশাদ। ও আল্লাহ, তো তুমি আরো ভাবছি অন্য কেউ। নিশাদ কোনো কথা না বলে মুখটা গোমরা বানিয়ে বসে থাকে। নিশাদের গোমরা মুখ দেখে নিশু নিজের নাকটা ওর নাকের সাথে লাগিয়ে বলতে লাগলো, প্লিজ রাগ করো না, আমি তো দেখিনি ওইটা তুমি ছিলে। তো কি হয়েছে, এখন তো দেখছো। আমি তাহলে কি বলবো বলো? এখন বলবো, আমি সোনা পাখি কি খেতে চাও বলো, দেখবি বলার আগে এনে দিব। আমি ওই মিষ্টি চাই। দাঁড়াও এক্ষুনি অর্ডার দিচ্ছি। আরে ওই মিষ্টি না, আমি তো তোমার মিষ্টি চাই। মানে কি? আবার তোমার ঠোঁটে মিষ্টি চাই? কি আমার ভদ্র টিচার এত রোমান্টিক কবে হলো? বলেই নিশাদের নাকটা টানতে লাগে। উফ, লাগছে তো নিশো। আচ্ছা তুমি যে এইভাবে ওসব জাঙ্ক ফুড খাচ্ছ, ওগুলো তো সমস্যা সৃষ্টি করবে। তাছাড়া 2 দিন আগে গলার অপারেশন হয়েছে, আর এখন তুমি ওসব খাচ্ছ। তো কি হয়েছে? আমার গলা কেটে তো অপারেশন করা হয়নি, গলা দিয়ে নল ঢোকানো হয়েছে। ওই নল দ্বারা মেশিন প্রক্রিয়ার মাধ্যমে তো অপারেশন হয়েছে, সো নো প্রবলেম। বুঝলাম। তুমি যে এত ওষুধ খেয়েছিলে, যদি তোমার কিচ্ছু হয়ে যেত তাহলে আমি কি করতাম বলো? এই কথাটা বলতে গিয়ে নিশাদের অজান্তে চোখ ভেসে যায়। আরে আরে তুমি কাঁদছো কেন? আমার তো কিছু হয়নি আর হবেও না। আল্লাহ আমাদেরকে এক করে বানিয়েছেন, দেখবে আমাদের কাউকে সরিয়ে রাখবে না। আমারও আল্লাহর কাছে এটাই চাওয়া। এই বলছিলাম কি, সামনে তাকিয়ে দেখো সবাই কিভাবে কাপলদের মতো বসে আছে। কেউ কাউকে জড়িয়ে ধরে আছে, আবার কেউ কারো কোলে মাথা রেখে শুয়ে আছে।
আমারও না খুব ইচ্ছা তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে থাকবে আর আমি তোমার চুলে হাত বুলিয়ে দেব। খুব মজা লাগবে, তাই না? ইস, এত শখ কোথা থেকে আসে তোমার? যেখান থেকেই আসুক, এখন আমার ইচ্ছেটা পূরণ হওয়া চাই, না হলে আমি বিয়ে করতে পারবো না। না না, আমি তোমার ইচ্ছা পূরণ করছি বলেই নিশাত নিশুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। গুড বয়, সরি গুড জামাই। তুমি যে কথায় কথায় বলো বিয়ে করবে না, জানো ওই শব্দটা শুনে আমি কতটা কষ্ট পাই। মনে হয় এই বুঝি আমার সব হারিয়ে যাচ্ছে। অনেক কষ্ট হয় নিশু, অনেক। নিশাতের দিকে তাকিয়ে বলতে লাগলো, সরি, আর বলবো না। মনে থাকবে তো? থাকবে। এভাবে দুজন গল্প করে সময়টা কাটাতে লাগে। বিকেল হলে বেরিয়ে পড়ে পার্ক দেখতে। নামকরা রমনা পার্কে এসে পৌঁছায় দুজন। বছরের সবসময় এই পার্কে প্রচুর দর্শনার্থী হয়। নিশাদ আর নিশু পার্কে ঢুকে আনন্দে লিপ্ত মানুষজনকে দেখতে লাগে। নিজেরাও মেতে ওঠে এনজয় নামক শব্দের সাথে। দুজনে এনজয় করতে এতটা ব্যস্ত হয়ে ওঠে, কখন যে ক্লান্তি এসে দুজনকে গ্রাস করলো বুঝতেই পারল না। বসে পড়ে খোলা মাঠের ঘাসের উপর। জোরে জোরে শ্বাস ফেলে বিশ্রাম নিচ্ছে দুজনে। নিশাদের বুকের উপর শুয়ে রইল নিশু। শুয়ে শুয়ে বলতে লাগলো, আজ কত মজা হয়েছে, তাই না? প্রতিদিন এইভাবে মজা হবে। ইস, ভাবতেই কত ভালো লাগছে আমার। কিন্তু 1 মাস পর তো আর এরকম মজা করতে পারবো না, তাই না? কেন? এই 1 মাস তো তোমার শাস্তি, যার জন্য তুমি আমার এই আশা ইচ্ছেগুলো পূরণ করতেছো। 1 মাস হয়ে গেলে তো আর সবকিছু বদলে যাবে, তাই না? কে বলেছে বদলে যাবে? তুমি যদি চাও তোমাকে সারা জীবন এইভাবে নিয়ে ঘুরবো, তোমার সব আবদার পূরণ করব। তবু তোমার এই ভদ্র টিচার হাজির। সত্যি? বলে নিশাদকে শক্ত করে জড়িয়ে নি। সত্যি। এই শোনো, আমার না খুব ক্ষুধা লেগেছে, তুমি কিছু আনার ব্যবস্থা করো না প্লিজ। যেই না নিশুর মুখ থেকে কথাটা বের হয়, নিশাদ লাফ দিয়ে উঠে আর বলতে লাগে, আগে বলনি কেন? একটু বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। পুলিশ সামনে থাকা রেস্টুরেন্টে ঢুকে পড়ে নিশাদ। নিশাদ রেস্টুরেন্টে ঢোকার 10 মিনিট মতো সময় কেটে যায়, কিন্তু এখনো বের হচ্ছেই না। নিশুর জন্য ভয় হতে শুরু করলো। নিজে আর বাইরে না বসে নিশাদের খোঁজে ঢুকে পড়ে রেস্টুরেন্টের ভেতর। যেই মাত্র পাটা ভেতরে ফেললো, তখনই নিশুর মাথায় রক্ত উঠে যায়। কারণ নিশাদ রেস্টুরেন্টের ভেতরে একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মনে হচ্ছে ওর বিয়ে করা বউ হবে। নিশুর আগে সোজা নিশাদের পেছনে এসে দাঁড়ায়। নিশাদ বিষয়টা লক্ষ্য করেনি। নিশু পেছন থেকে নিশাদের কাঁধে হাত দিয়ে ডাকার চেষ্টা করছে, আর নিশাদ বারবার হাতটা নামিয়ে ফেলে। এভাবে প্রক্রিয়াটা কিছু সময় চলমান থাকে। নিশু আর না পেরে জোরে থাপ্পড় দিয়ে কাঁধের উপর। নিশাদ এরকম থাপ্পড় খেয়ে বলতে লাগলো, কে রে ভাই, বারবার কাঁধে হাত রাখিস কেন? যা ফোট এখান থেকে, যত সব। এটা বলে পেছনে তাকায়। তো তুমি? এই বলে পেছন ফিরে হাঁটা শুরু করে। ও আল্লাহ, আমি কোন ধ্যানে ছিলাম রে? ওকে যে বাইরে রেখে এসেছি, ওইটাও কি করে এত সকালে ভুলে গেলাম। উফ, কি করি এখন? এই বলি নিশুর পিছন পিছন আসতে লাগে। রাগে নিশুর পায়ের স্পিডটা আপনা আপনি বেড়ে গেছে। মনে হচ্ছে কোনো গাড়ি ফুল স্পিডে গেলেও নিশুর আগে যেতে পারবে না। নিশু আর না পেরে দৌড়ে নিশুর সামনে এসে দাঁড়ায়, কিন্তু নিশু পাশ কাটিয়ে চলে যায়। কোনোভাবে আর নিশুকে আটকাতে পারেনি। শেষমেশ নিশু একটা রিক্সা ডাকে, উঠে পড়ে রিক্সায়। রিক্সা চলছে আপন গতিতে, আর বেচারা নিশাদ রিক্সার পিছু পিছু দৌড়াচ্ছে। দৌড়ের স্পিড একটু বাড়িয়ে উঠে পড়ে রিক্সায়। নিশু আগ থেকে এক পাশ হয়ে বসে আছে, মানে কিছুটা জায়গা নিশাদের জন্য রেখেছিল। নিশাদ রিক্সায় উঠে দেখে নিশু অন্যদিকে চেয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছে। মনে মনে হয়তো ও নিশাদের 14 গোষ্ঠী উদ্ধার করছে, কে জানে। নিশাদ নিশুর হাতটা ধরে বলতে লাগলো। নিশাদ কথাগুলো এমন ভঙ্গি মাখা কণ্ঠে বললো, নিশুর রাগটা নিমেষে মাটি হয়ে গেল। জড়িয়ে ধরো নিশাদের হাত দুটো, কাঁধে মাথা রেখে চুপ করে বসে রইল। নিজেও জানে না কেন এত ভালোবাসে ওকে। না চাইতেই ওর রাগগুলো মুহূর্তে শেষ হয়ে যায়। নিশাদ বুঝতে পারলো নিশুর রাগটা কমেছে, কিন্তু অভিমানটা বুকে বেঁধে আছে। নিজের পকেটে একটা বার্গার বের করে নিশুর মুখের সামনে এগিয়ে দিয়ে খেতে বলল। রিক্সার মাঝে বার্গার দেখে নিশু তো পুরাই অবাক। নিশাদ দৌড়ের মাঝে এটা কিনলো। কি ভেবে কিনলো সে নিজেও জানে না। এই ভেবে নিশু বলতে লাগে, তুমি বার্গার কোথায় পেলে? রেস্টুরেন্ট থেকে এনেছি। তুমি না খেয়ে আছো আর আমি কি তা না জেনে থাকতে পারি? এমন কি এখনো তোমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে? নাও, খেয়ে নাও। বলেই জোরপূর্বক নিশুর মুখে খানিক অংশ ঢুকিয়ে দেয়। নিশুও আর না খেয়ে পারলো না, খেয়ে ফেললো কিছুটা। নিশাদ নিশুর খাওয়ার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, নিশু যেন বাচ্চাদের মতো খাচ্ছে। এটা দেখে ওর প্রতি আলাদা এক আকর্ষণ সৃষ্টি হতে লাগলো। দেখতেও পুরো বাচ্চাদের মতো লাগছে। নিশু খেয়াল করে নিশা তার দিকে চেয়ে আছে। খানিক লজ্জা পেল তো।
কিছু বলল না, আবারও খেতে লাগলো। বার্গারটা যখন শেষ পর্যায়ে চলে আসলো তখন নিশুর মনে পড়লো নিশাদ কি খেয়েছে নাকি শুধু সেই খেয়ে যাচ্ছে। এভাবে নিশু বলতে লাগলো, তুমি খাবে না? আমি তো সারাটা খেয়েই ফেলেছি। লাগবে না, আমার খিদা নেই। আর তোমার খাওয়া হলে আমার খাওয়া হয়ে যাবে। ওকে, তাহলে তুমি দেখো আমি খাই বলে বাকি অংশ খেয়ে ফেলে। এভাবে কাটিয়ে দিল আরেকটা দিন। পরদিন সকাল সকাল ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো নিশু। আজ নিশাদকে আর আসতে বলেনি, সোজা ভার্সিটিতে আসতে বলল। নিশাদ রেডি হয়ে নিশুর কথা অনুযায়ী চলে আসলো ভার্সিটিতে। পুরো ভার্সিটি খুঁজে নিশুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভার্সিটি তন্ন তন্ন করে খুঁজছে, তবুও যেন পাচ্ছে না ওকে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে বটতলায় কতগুলো ছেলে ও মেয়ে একসাথে বসে আড্ডা দিচ্ছে। নিশু মাঝে মাঝে ছেলেদের কাঁধে হাত রাখছে, নয়তো ওদের হাতের সাথে হাত বাড়ি মারছে। নিশুর এই কাণ্ড দেখে নিশাদ কিছু সময় দাঁড়িয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। খানিক দূরে আসার পর নিশু দেখতে পাই নিশাদ তাদের পাশ দিয়ে যাচ্ছে। নিশুর সাথে কোনো কথাই বলছে না কেন? এভাবে নিশু নিশাদকে আটকে বলতে লাগলো, তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলে কেন? নিশাদ চুপ হয়ে আবার হাঁটার চেষ্টা করলো। নিশু আবারও পথ আটকে বলতে লাগলো, আরে আরে, আমার সাথে কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? মুখটা এমন গোমরা বানিয়ে আছো কেন? তো কি করব? হ্যাঁ, তুমি ছেলেদের সাথে মিশবে, তাদের কাঁধে হাত রাখবে, তাদের হাতের সাথে হাত মিলাবে, আর আমি বসে বসে তা দেখবো? কথাটা বলতে গিয়ে নিশাদের রাগ যেন কন্ট্রোলই হচ্ছে না, পুরো মুখটা লাল হয়ে গেছে। এই ছোট্ট বিষয়টার জন্য এত চেঁচাচ্ছ কেন? আর ওরা তো আমার ফ্রেন্ড, তাহলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? আমি যখন কোনো মেয়ের সাথে কথা বলতে চাই তখন তুমি কি বলো? তখন তো আমাকে শাসাও, তাই না? তোমার সহ্য হতো না? তাহলে এখন তো আমার একই অবস্থা। নিজের স্বামী থাকা সত্ত্বেও ওদের সাথে এত মেলামেশা কিসের? হ্যাঁ, ওয়েট, ভাষণ তো খুব ভালো দিচ্ছ, কিন্তু আমারও কিছু কথা শোনো। লাগবে না শোনার, যা বোঝার আমি বুঝে গেছি বলেই নিশাদ সামনে হাঁটতে লাগে। নিশু সে আগের মতো আবারও ওর পথ আটকায়। নিশাদের মুখে হাত বুলিয়ে বলতে লাগলো, এত রাগ দেখালে হবে? আর কি বুঝে গেছো? হ্যাঁ, একটা দিব, সব বুঝে বের করে দিব। আসছে আমার বুঝতার টিচার। দেখো, মাথা কিন্তু খারাপ করাবে না। কি করবে তুমি? মারবে, মারো, সমস্যা নেই। তোমার হাতের মার খেতে আমি হাজির আছি। নিশুর কথাটা বলতে দেরি হয়, কিন্তু চটটা গালে পড়তে দেরি হয়নি। নিশাদ যে সত্যি সত্যি মারবে নিশু কখনো ভাবতে পারেনি। সবার সামনে লজ্জার জন্য মিশে যাচ্ছে সে। দু চোখ বেয়ে নিজের অজান দিয়ে পানি পড়তে লাগলো। নিজেকে আর সেখানে রাখতে না পেরে দৌড়ে চলে আসলো কোনো এক ক্লাসে। নিশাদও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে নিজেও বুঝতে পারছে না চটটা সে মেরেছে না অন্য কেউ। নিশাদের এরকম চিন্তার মাঝে বেঘাত ঘটে কতগুলো ছেলে মেয়ে একসাথে বলতে লাগলো, স্যার আপনি একই করলেন। নিশু তো আপনাকে কি বোঝানোর জন্য আমাদের দিয়ে এই অভিনয়টা করলো, আর আপনি ওকে সবার সামনে থাপ্পড় দিলেন। কতগুলো আওয়াজ একসাথে শুনে নিশাদ পেছনে ফিরে তাকিয়ে দেখে নিশু যেসব ছেলে মেয়েদের সাথে আড্ডা দিচ্ছিল ওরা সবাই তাকে কি যেন বলছে। তোমরা আমায় কিছু বলতেছো? জি স্যার, আপনাকেই বলছি। নিশু আমাদের দিয়ে এই নাটকটা করিয়েছে। ও কি যেন আপনাকে বোঝাতে চেয়েছে, যার ধরন আমাদের এই রকম ক্লোজ হয়ে অভিনয় করতে হয়েছে, আর আপনি না বুঝে ওকে থাপ্পড় দিলেন। মানে আমরা জানি না, তা আপনি ভালোই বুঝতে পারবেন। বলেই ছেলে মেয়েগুলো কোথায় চলে যায়। নিশাদ এসব ভেবে পাগলের মতো হয়ে গেছে। কি করলো সে নিজেই বুঝতে পারছে না। নিজেকে তার অপরাধী মনে হচ্ছে। নিশুর কথা ভাবতে ভাবতে ওকে খুঁজে বের করার জন্য হয়রান হয়ে ওঠে। কোনো এক ক্লাসে থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ পেলে ঢুকে পড়লো ওই ক্লাসে। ভেতরে প্রবেশ করলে দেখতে পাই নিশু বেঞ্চে মাথা ফেলে কান্না করছে। নিশুর এই অবস্থা দেখে নিশাদও কেঁদে উঠলো। নিজের ভুল ধরতে পেরে হয়তো চোখগুলো সাক্ষী হতে পানি ভাসিয়ে দিল। কেঁদে কেঁদে নিশুর পাশে বসে ডাক দিল, নিশু। নিশাদের কণ্ঠে নিশু শব্দটা শুনে মাথা তুলে তাকায়। পাশে তাকিয়ে দেখে নিশাদ তার কাছে বসে আছে, সাথে চোখ গড়িয়ে পানি পড়ছে। অভিমান করে নিশু চলে যেতে লাগে, কিন্তু নিশাদ তা হতে দিল না। টান দিয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠল। শক্ত করে জড়িয়ে বলতে লাগলো, প্লিজ এমন অভিমান করো না। যদি এমন করো সত্যি সত্যি আমি মরে যাব। নিশু আর নিজেকে আটকে রাখতে পারলো না। নিশাদকে জড়িয়ে নিজের কান্নার বেগটা যেন বাড়িয়ে দিল। আমি সরি, আসলে তখন বুঝতে পারিনি ওটা তোমারই সাজানো নাটক হবে। বিশ্বাস করো নিশু, আমি রাগের বশে তোমায় চড় মেরেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। তুমি মেয়েদের সাথে কথা বললে আমার কেমন লাগে তা ফিল করার জন্য ওই নাটকটা সাজালাম, আর তুমি কিনা বুঝে ফেলেছো, যার ফল আমাকে সবার সামনে থাপ্পড়টা দিলে। নিশুর কথায় নিশাদ আর দাঁড়িয়ে থাকতে পারলো না। পায়ের ধারে পড়ে বলতে লাগলো,
আমি বেশি করে ফেলেছি, তার জন্য তুমি যা শাস্তি দিবে তা মাথা ব্যথায় আমি মেনে নিব, রাজি আমি। যদি চাও সবার সামনে আমাকে অপমান করবে তাও রাজি আছি। নিশু নিশাদকে দাঁড় করিয়ে চোখের পানিগুলো মুছে বলতে লাগলো, এত বেশি বুঝতে হবে না, শুধু আমায় ভালোবাসলেই হবে। এত ভালোবাসো আমায়? নিজের চেয়েও বেশি। আচ্ছা এখন সামনে যাও, আমাকে ক্লাস করাবে। এখন? যাও। বলে জোর করে ব্ল্যাকবোর্ডের সামনে পাঠালো। নিশা তো হেসে হেসে যা মন চায় তাই বলছে, আর নিশু বিশ্বজয় হাসি দিচ্ছে, সাথে তো ওর ফাজলামও আছে। এভাবে কাটিয়ে দিল সারাটা দিন। বিকেলবেলা দুজন রিক্সা করে আসতে লাগলো। নিশু নিয়ানের বাহু চড়িয়ে বসে আছে। নিশাদ নিশুকে রাগানোর জন্য বলতে লাগলো, নিশু, ওই দেখো না রাস্তার পাশ দিয়ে কত সুন্দর সুন্দর মেয়ে যাচ্ছে, তাই না? কথাটি বলতে দেরি, কিন্তু নিশুর কিল ঘুষি শুরু হতে দেরি হলো না। একদিকে মারছে আর বলছে, তো আমার কাছে কেন? যাও না ওই মেয়েগুলোর কাছে। বসে থাকলে কেন? যাও যাও। আরে লাগছে তো। লাগুক, ওই মেয়েগুলো আমার থেকে সুন্দর, তাই না? না না, আমার বউ সব থেকে সুন্দর। বলে জড়িয়ে ধরলো। এভাবে চলতে থাকলো তাদের খুনসুটি ভালোবাসা।